একটু লেন্দি হয়ে গেছে, মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছে। আচ্ছা, এর মধ্যে তোমরা সাকিবের ক্লাস পাইছো আর নিলয় ক্লাস নিছে না? সাকিব খুব সম্ভবত তোমাদেরকে জিআইএস এর যে বেসিক ফান্ডামেন্টালস গুলো ওগুলো সম্পর্কে বলছে কিছু। আর নিলয় কিছু মনে হয় ভেজিটেশন ইন্ডেক্স, আর তোমরা মনে হয় ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশনটা করছো, এই তো না মাজার? জি ভাই, এগুলাই। আর হচ্ছে হ্যাঁ। প্রথমে হচ্ছে স্টাডি এরিয়া ম্যাপটা শিখাইছে। আচ্ছা আচ্ছা, ওইটা তো আমাদের মানে একটা ফরজ কাজ আর কি, ফিসকোতে স্টার এরিয়া ম্যাপ পড়া। আচ্ছা, যাই হোক, তাহলে আমি ধরে নিতে পারি যে এর মধ্যে তোমরা মানে জিআইএস এর ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে বা জিআইএস ইমেজ সম্পর্কে একটা আইডিয়া পাইছো, এবং ইমেজ গুলো কিভাবে প্রসেসিং করতে হয় ওগুলো সম্পর্কে কিছু আইডিয়া পাইছো লিস্ট। আসলে এখানে তো শেখার কোনো শেষ নাই, এগুলা অনেক অনেক অ্যাডভান্স। আমরা যেখানে আছি এগুলা খুবই মানে খুবই বেসিক লেভেলের, এন্ট্রি লেভেলের জিনিসপাতি। আহ, এখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আহ, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের জিআইএস এর ইমেজ সম্পর্কে কিছু নলেজ আছে, এবং জিআইএস এর ইমেজ গুলো কিভাবে প্রসেস করতে হয় ইউজিং ডিফারেন্ট টুলস, গুগল আর্থ ইঞ্জিন, কিউজিআইএস বা আর্কজিআইএস, আর্কজিআইএস প্রো, এই সফটওয়্যার গুলো দিয়ে এটা সম্পর্কে কিছু ধারণা হয়েছে। আচ্ছা, এখন আজকের ক্লাসে আমি বেসিক্যালি তোমাদেরকে, আমরা যে জিআইএস মডেলিং বলি, খুব ইউজুয়াল একটা টার্ম, যেটা সব জায়গায় মোটামুটি তোমরা শুনবা, যে জিআইএস মডেলিং। এই জিআইএস মডেলিং সম্পর্কে কিছু জিনিস তোমাদেরকে আহ, বলার চেষ্টা করব। আহ, এখানে আসলে আমি শুরুতেই বলে দিই যে এটা কোনো অ্যাডভান্স কিছু না, কারণ এখানে সেখানে অনেক কিছু আছে। কারণ একটা মডেলিং প্রজেক্ট যদি তোমরা রান করতে চাও, সেখানে 6 মাস 1 বছর লেগে যাইতে পারে। সেক্ষেত্রে আমি এখানে চেষ্টা করছি তোমাদেরকে মডেলিং এর কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং জানানো, যাতে তোমরা মডেলিং সম্পর্কে কিছু ধারণা পাও, এবং ইন নিয়ার ফিউচার তোমরা যখন এই ধরনের কাজ করবা, যাতে তোমাদের অত হ্যাসেল ফিল করতে না হয়। মানে এই আমার কাছে মনে হয় যে এই কাজটা করলে তোমরা অ্যাটলিস্ট কিছু ধারণা পাবা এবং কিছু আইডিয়া পাবা, যে ফিউচারে তোমাদের এই কাজগুলা করার ক্ষেত্রে আর কি আমি মনে ফ্যাসিলিটেট করবে তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমার তো ইন্ট্রোডাকশন দেওয়ার মনে হয় দরকার নাই। আমি তোমাদেরই বড় ভাই। আম, আচ্ছা, আমাদের আজকে ক্লাস হচ্ছে ফান্ডামেন্টালস অফ জিএস স্পেশাল মডেলিং। যেহেতু আমি আজকে আমাদের পার্টিসিপেন্ট কম, তাও আমি চেষ্টা করবো, বলবো যে তোমরা একটু ইন্টারেক্টিভ হও, যাতে অ্যাটলিস্ট কিছু শিখে যাও। আমার আমার কথা হচ্ছে এখানে। মানে এখানে হেজিটেট করার কিছু নাই। তোমরা এখানে আসো, মাঝার আসো, আর তো জান্নাতুল নাইম প্রমি, জান্নাতুল মুশাররত, মুবাশশারা বিনতে মশিউল, আর নিলয়। নিলয় এটা কি আমাদের ফ্রেন্ড নিলয়, না অন্য কোনো নিলয়? ভাই, এটা 44-এর নিলয় মনে হয়। আচ্ছা, যাই হোক, আচ্ছা ঠিক আছে। আর যারাই আসছো আর কি, যে কোনো জায়গায় না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা, তোমাদের কোনো আইডিয়া থাকলে তা আমার কাছে শেয়ার করবা। আমার কথা হচ্ছে আমরা 40 35 1 ঘন্টা যতক্ষণই থাকবো, তোমরা একটু ইন্টারেক্টিভ হবা। যে ভাইয়া এটা বুঝি নাই, এটা কিভাবে হইতে পারে, আচ্ছা এই ধরনের কাজ করতে গেলে আর কি কি জিনিস করতে পারে? যে কোনো কিছু, ঠিক আছে? কারণ আমি তোমাদের জন্য খুব শর্ট টার্ম একটা কিছু দিতেও পারি না। তোমাদের কোনো কোয়েরি থাকলে আমাকে সাথে সাথে হ্যান্ড রেজ করতে পারো, করে জিজ্ঞেস করতে পারবো। Okay. হুম, আচ্ছা, তাহলে সবার আগে হচ্ছে স্পেশাল মডেলিং। আসলে এই মডেলিং জিনিসটা কি? মডেল খুবই ফ্যাসিনেটেড ওয়ার্ড হইলেও আমরা যদি খুব সহজভাবে বলতে পারি, সেটা হচ্ছে মডেলিং এর খুব মানে সিম্পল সিনোনিয়াম হচ্ছে প্রেডিক্ট করা, যে কোনো কিছু প্রেডিক্ট করা। ঠিক আছে? আমরা আমরা যখন সিভিলাইজেশন হচ্ছে, আমরা আমাদের অনেক কিছু জানার প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, যে কখন বৃষ্টি হবে, কখন ড্রট হইতে পারে, এখানে কি ফ্লাড হবে কিনা, এখানে কি আগুন লাগতে পারে কিনা, যে কোনো কিছু প্রেডিক্ট করার যে ইয়েটা আসছে, এই জায়গা থেকে মডেলিং শব্দটা আসছে। এটা খুব মানে অত অ্যাডভান্স কিছু না। সহজ ভাষায় বললে যে কোনো কিছু প্রেডিক্ট করাটাই হচ্ছে আমরা মডেলিং এর বলি। আর স্পেশাল মডেলিং হচ্ছে আমরা যখন স্পেশিয়াল তো রিমোট সেন্সিং, মানে দূর থেকে এই জিনিসটাকে প্রেডিক্ট করি, এই জন্য এটাকে বলা হয় স্পেশাল মডেলিং। ঠিক আছে? আর আমি যদি বইয়ের ভাষায় বলি, স্পেশাল মডেলিং ইজ এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেখানে তুমি স্পেশাল ডাটাগুলো ইউজ করবা। ঠিক আছে? সেটা হইতে পারে আহ, তোমরা অনেক ধরনের স্যাটেলাইট ইমেজেরই কথা ইতিমধ্যে জানো, এগুলো ব্যবহার করে অ্যানালাইজ করবা কোনো একটা জিওগ্রাফিক্যাল প্যাটার্নস, প্রসেস অথবা রিলেশনশিপ।
সেটা কিরকম হইতে পারে? ধরো প্রিসিপিটেশনের সাথে তোমার হচ্ছে ফরেস্ট গ্রোথের কি ধরনের রিলেশন, এটা একটা আমি মডেল রেডি করতে পারি। আমি যে দেখতে পারি যে ধরো যে এলিভেশনের সাথে ল্যান্ডস্লাইডের কি ধরনের রিলেশন। আমি যদি দেখি যে আসলে এই যে ফরেস্ট টাইপের সাথে ফরেস্ট ফায়ারের কি ধরনের রিলেশন, এই সবগুলাই হচ্ছে মডেলিং। যে কোনো কিছু প্রেডিক্ট করাটাকে আমরা স্পেশালি যখন প্রেডিক্ট করি সেটাকে আমরা বলি স্পেশাল মডেলিং। আচ্ছা, এটার বিস্তর তোমার হচ্ছে ইউজ আছে। আরবান প্ল্যানিং হইতে শুরু করে ফরেস্ট ম্যানেজমেন্ট হইতে শুরু করে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, জিওগ্রাফিক্যাল স্টাডি, সব সেক্টরেই এই ধরনের মডেলিং গুলার মানে অনেক অনেক। জিআইএস ফিল্ডে যারা বেসিক্যালি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় এবং যারা লাইফ সায়েন্স নিয়ে কাজ করে তাদের আসলে এই জিনিসগুলা মানে খুবই বেসিক। এগুলা ছাড়া আসলে চলার গতি নাই আর কি। আচ্ছা, ইকোলজিতে আরবান প্ল্যানিং এ ইভেন হেলথেও তুমি এই জিনিসগুলো দেখতে পাবে। কিছু এক্সাম্পল জিআইএস এক্সাম্পল যেগুলো তোমরা সচরাচর পড়ো, আমি খুব টেকনিক্যাল জিনিসে যাচ্ছি না, ঠিক আছে মাঝার। আমি জাস্ট মানে রিয়েল লাইফ যে জিনিসগুলো তোমরা দেখো বা শুনছো এই জিনিসগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, ওয়াইডলি নোন মডেলিং ইকোলজি এনভায়রনমেন্ট বা ফিজিক্যাল এনভায়রনমেন্টে যেমন আমরা শুনতে পাই যে ল্যান্ডস্লাইড সাসেপ্টিবিলিটি মডেলিং, ফ্লাড সাসেপ্টিবিলিটি মডেলিং, ফরেস্ট ফায়ার পটেনশিয়ালিটি মডেলিং, হ্যাবিটেট সুইটেবিলিটি মডেলিং বা ইকোলজিক্যাল নিচ মডেলিং, এই ধরনের এই ধরনের কাজগুলো তোমরা অনেক অনেক বেশি শুনতে পাবা এবং অনেক বেশি দেখতে পাবা। অ্যাটলিস্ট তোমরা যখন একটু রিসার্চ ফিল্ডে যাবা দেখবা যে এই কাজগুলোই মোটামুটি হচ্ছে। তো আমি আজকে চেষ্টা করবো তোমাদেরকে এগুলার স্ট্রাকচারাল ফেনোমেনন গুলো বোঝানো, যে এগুলো কিভাবে করি আমরা, কি কি জিনিস কনসিডারেশন করতে হয়। বেসিক্যালি তুমি তখন বুঝতে পারবা যে আসলে মডেলিং এর ক্ষেত্রে আমাদেরকে কি কি জিনিস কনসিডার করতে হয় বা আমরা কিভাবে করি, কি কি টুলস ইউজ করি এবং কোন ডাটাগুলো আমাদেরকে মানে কনসিডারেশনে রাখতে হবে। আচ্ছা, কিভাবে এটা ওয়ার্ক করে সেটা যদি আমি তোমাদেরকে বুঝাইতে যাই, তাহলে খুবই সিম্পলিস্টিক ওয়েতে যদি বলি, ইনিশিয়ালি আমাদের ডাটা লাগবে। ডাটা, এরপর আমাদেরকে ওই ডাটাটাকে লেয়ারিং করতে হবে, মডেল অপটিমাইজেশন করতে হবে, ভ্যালিডেশন করতে হবে, প্রজেকশন করতে হবে। এখানে সাধারণত কিছু নয়, আমি সামনের স্লাইড গুলোতে আরো একটু ডিটেলস বলবো। ডাটা কালেকশন বলতে ফর এক্সাম্পল ধরো আমি একটা মডেলিং করব যে চিটাগং হিল ট্রেকসে কোথায় কোথায় ল্যান্ডস্লাইড হইতে পারে। ঠিক আছে, তাহলে আমার অবজেক্টিভ হচ্ছে কি ল্যান্ডস্লাইড প্রেডিকশন করা, ল্যান্ডস্লাইড মডেলিং করা, প্রেডিকশন। হ্যাঁ, তাহলে এটার জন্য আমার ডাটা লাগবে। ফার্স্ট অফ আমাকে তো কোনো একটা ডিসিশন মেকিং করতে হবে, এই জায়গায় ল্যান্ডস্লাইড হইতে পারে, তাহলে তার জন্য আমাকে ডাটা লাগবে। কোন ধরনের ডাটা লাগবে? রিপ্রেজেন্টেটিভ ডাটা লাগবে। তাহলে আমাকে আগে লিটারেচার রিভিউ করতে হবে যে ল্যান্ডস্লাইডের জন্য কোন কোন ফ্যাক্টর গুলো দায়ী। ঠিক আছে, ল্যান্ডস্লাইডের জন্য প্রেসিপিটেশন দায়ী হতে পারে, ল্যান্ডস্লাইডের জন্য সয়েল টাইপ দায়ী হতে পারে, ল্যান্ডস্লাইডের জন্য হচ্ছে তোমার এলিভেশন দায়ী হতে পারে, স্লোপ দায়ী হতে পারে। তাহলে এই ডাটাগুলো আমাকে ফার্স্টলি গ্যাদার করতে হবে। ঠিক আছে, এরপর সবগুলো ডাটাকে লেয়ারিং করতে হবে। ঠিক আছে, আমাকে সাজাইতে হবে, শর্টিং করতে হবে। এরপর আমাকে আমার একটা মডেল তোমাকে হচ্ছে চুজ করতে হবে। মডেলিং অ্যান্ড মডেল ইজ এ ডিফারেন্ট থিং। মডেলিং হচ্ছে অ্যাপ্রোচ, আমি আগেই বলছি যে মডেলিং হচ্ছে approach। কোন অ্যাপ্রোচে আমি একটা জিনিস ইনিশিয়েট করতেছি, আর মডেল হচ্ছে কোন মডেলটা আমি ইউজ করতেছি ওই প্রেডিকশনের জন্য। অনেক ধরনের জিআইএস মডেল আছে, এগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো। তো ওই মডেলটাকে আমরা আমাদের ডিসিশনের জন্য অপটিমাইজড করব, আমরা যে রান করব তার জন্য। এরপর আমাদের আউটপুটটাকে আমরা ভ্যালিডেট করব। এরপর হচ্ছে আমরা এগুলো প্রেজেন্ট করব আমাদের প্রজেক্টে, আমাদের রিসার্চ ওয়ার্কে, যেখানে আমরা এই কাজগুলো করব। আচ্ছা, আচ্ছা, একটু পর্যন্ত তোমাদের কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কি বেশি ফাস্টে যাচ্ছি না একটু স্লো যাব? ভাই ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, বাকিদের বাকিদের কোনো রেসপন্স পাচ্ছি না। তোমরা বললে আমি আর একটু স্লো যাবো, কোনো সমস্যা নাই। মানে just তোমাদের ফিডব্যাক জান। আমরা বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন এই যে মডেল সম্পর্কে বললাম আমি তোমাদেরকে, যে মডেলিংটা হচ্ছে প্রেডিক্ট করা। ওই মডেলিংটা করার জন্য আমরা কিছু মডেল ইউজ করি, যে মডেলগুলো দিয়ে আমরা প্রেডিক্ট করে থাকি। ঠিক আছে, আহ, খুবই মেশিন, এখন তোমরা এখন অনেক একটা টার্ম শুনতে থাকবা, মেশিন লার্নিং মডেল। ঠিক আছে, এরকম অনেক ধরনের মেশিন লার্নিং মডেল আছে। ডিসিশন ট্রি মডেল, র্যান্ডম ফরেস্ট মডেল, ম্যাক্সিমাম এন্ট্রি ম্যাক্সিম মডেল, সাপোর্ট ভেক্টর মেশিন, কে নিয়ারেস্ট নেইবার, নিউরাল, অ্যারিথমেটিক হায়ারার্কিয়াল, এএইচপি, এগুলো সবগুলো হচ্ছে একটা মডেল। ঠিক আছে,
এই মডেলগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আছে, এগুলো সবই স্ট্যাটিস্টিক্যাল মডেল। ঠিক আছে, আমরা যখন ছোটবেলায় করতাম না যে ধরো 10 জন লোক একটি কাজ 5 দিনে করতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে 20 জনে কত দিনে করতে পারে, এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে, এই মডেলটা থেকে সবগুলো মডেলের ডেভেলপমেন্ট হয়েছে আস্তে আস্তে, আরো অ্যাডভান্স আরো ক্রিটিক্যাল ডিসিশনের ক্ষেত্রে। সেটা তো শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে ছিল, এখানে মাল্টিপল ভ্যারিয়েবল ইউজ করতে পারে। ডাটাটা আমাদের অনেক অনেক ডিসপার্স। তো এইগুলা হচ্ছে কিছু কিছু মডেল আমি তোমাকে দিচ্ছি, এই মডেলগুলো দিয়ে আমরা এই গানগুলো করে থাকি। তাহলে এই মডেলগুলো তোমরা কই পাবা? এই মডেলগুলো হচ্ছে ইনবিল্ট আরজিআই সফটওয়্যারে অনেক সময় কিছু কিছু মডেল থাকে, কিছু কিছু মডেল আমাদের আসলে মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম মডেল হচ্ছে প্রোগ্রামিং বেসড। তোমাদেরকে কিছু প্রোগ্রামিং করতে হবে, এই এই নলেজ গুলো তার আনতে হলে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হলে। কিছু জিনিস আছে শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেগুলো আছে ওই সফটওয়্যার গুলো দিয়ে করা যেতে পারে। আমি সামনে তোমাদেরকে এগুলো প্রথমে দেখাই। আচ্ছা, এই এই স্লাইডটাতে একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে আমরা মূল মডেলিং এর প্রসেস সম্পর্কে একটু জানবো। ঘাবড়ানোর কিছু নয়, আমি যথাসম্ভব ইজিলি বলার চেষ্টা করব। আমরা একটু আগে যেখানে বলছিলাম হাউ এই মডেলিং ওয়ার্কস, বেসিক্যালি পাঁচটা স্টেজে কানেক্ট করতে হয়। ডাটা কালেকশন, ওই ডাটাগুলোকে জিআইএস এর জন্য লেয়ারিং করা, এরপর আমাদেরকে একটা মডেল চুজ করা এবং সেটাকে অপটিমাইজ করা আমার অবজেক্টিভ অনুযায়ী। এরপর আমার যে আউটপুটটা আসবে সেটাকে ভ্যালিডেট করা, সেটা কতটুকু কারেক্ট সেটাকে ভ্যালিডেট করা। এরপর ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, সেটাকে প্রেজেন্ট করতে হবে বা প্রজেক্ট করতে হবে। সেমলি যে কোনো মডেলিং এর কাজের ক্ষেত্রে, কারেন্ট যে ধরনের মডেলিং এর কাজগুলো হয় সেগুলোকে তুমি এই গ্রাফিক্যাল ইন্টারফেস রাখতে পারো। কিভাবে? আমি যদি ক্লাস দেখি আমার ডাটা সোর্স আর র ডাটা গুলো দেখতে, আহ, আমি আমি যে একটু আগে ল্যান্ডস্লাইডের কথা বলছি, যদি তোমাদের যদি ধরো আহ, কিছু বছর আগে হচ্ছে, গত বছর বা তার আগে হচ্ছে ফেনীতে অনেক বন্যা হয়েছে। ধরো কেউ বললো যে বন্যাটা হচ্ছে, আমি প্রেডিক্ট করি যে আসলে কোন কোন জায়গাগুলো হচ্ছে মোস্ট ভালনারেবল, বন্যা হওয়ার তখন সেইগুলো নিয়ে আমরা কাজ করি। কেউ করতে পারে এই ধরনের রিসার্চ কাজ। আমি তোমাদেরকে ক্লাসের লাস্টে কিছু পেপার দেখাবো যে এই কাজগুলো কিভাবে হয়, এগুলো হয়। আহ, তখন তোমরা একটু রিলেট করতে পারবে। তাহলে এই ধরো আমি একটা ফ্লাড নিয়ে একটা পেপার রেডি করব, এখন আমাকে কিছু ডাটা রেডি করতে হবে, ঠিক আছে না? তো ফ্লাডের জন্য অবভিয়াসলি কোন কোন ফ্যাক্টরটা দায়ী সেগুলো হচ্ছে আহ সবার আগে হচ্ছে প্রিসিপিটেশন, রেইনফল, হচ্ছে কতটুকু রেইনফল হচ্ছে। এরপর হচ্ছে ধরো আরবানাইজেশন, আরবান ইয়েগুলো তোমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার করছো ইতিমধ্যে, তো ওই ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার ডাটা লাগতে পারে। তোমার হচ্ছে প্রিসিপিটেশন ডাটা লাগতে পারে, এলিভেশন ডাটা লাগতে পারে, তারপরে হচ্ছে রিভার, কোথায় কোথায় নদী আছে ওই ডাটাটা লাগতে পারে। তো এই ধরনের রিলিভেন্ট যত ডাটা আছে আমাদেরকে সবগুলো কালেক্ট করতে হবে। হ্যাঁ, এই ফিল্ড ডাটা, তারপর সেটা হইতে পারে ফিল্ড ডাটা, সেটা হইতে পারে বোথ সাইডস। ঠিক আছে, এরপরে কারেন্ট একটা জিআইএস মডেলিং এর ক্ষেত্রে দুইটা step আছে। মোটা দাগে দুইটা step আছে। একটা হচ্ছে কোনো ধরনের ট্রেনিং ডাটা ছাড়া, আর একটা হচ্ছে ট্রেনিং ডাটা। ট্রেনিং ডাটা এবং ট্রেনিং ডাটা ছাড়া বলতে কি বোঝাইছে? ধরো ওখানে অলরেডি আগে একবার বন্যা হয়েছে, তাহলে আমি জানি যে সেখানে বন্যা হইলে কোথায় কোথায় পানি উঠছে, কোন কোন জায়গায় পানি উঠছে। এই লোকেশন গুলো দিয়ে আমি ট্রেন করতে পারবো যে এখানে এখানে বন্যা হচ্ছে, এখানকার জিওলজিক্যাল ফিচার এইরকম। ঠিক আছে, তাহলে আমি ওখান থেকে আরেকটা জায়গায় ধরো আমার কাছে কোনো ট্রেন ডাটা নেই, আমি দেখতে পাচ্ছি যে আসলে কোথায় কি কি হচ্ছে। দুইটা হচ্ছে দুইটা এক্সপেক্ট। তো যেখানে ট্রেন সাইন্টিফিক্যালি ট্রেন ডাটার রেজাল্ট গুলোকে অনেক বেশি অ্যাকসেপ্টেবল ধরা হয়ে থাকে, কারণ ওগুলো অনেক বেশি অ্যাকুরেট এবং মোর রিলায়েবল। তো তোমরা, আমি জানি না তোমরা বুঝতেছো কিনা, কিন্তু কারো যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা প্লিজ আমাকে রেজ করবা, আমি চেষ্টা করবো তোমাদের একটু সিম্পল ওয়েতে বোঝানোর। আসলে ভাই মডেলিং জিনিস একটু কমপ্লেক্স, কিন্তু আমার কাছে মনে হয় তোমরা যদি একটু মানে থাকো তাহলে আমি তোমাদের একটু ইজিলি বুঝাইতে পারবো হয়তো। হ্যাঁ মাঝার বলো। ভাই আপনার কথা মাঝে মাঝে মানে একবারেই শোনা যাচ্ছে না, একবারে খুবই আস্তে, মানে এরকম হচ্ছে একটু। তাই? এখন ঠিক আছে? উম, মানে হচ্ছে কথা বলতে বলতে হঠাৎ করে
মানে ধরেন 3-4 সেকেন্ড ভালো শোনা যায়, তারপরে আবার একটু গ্যাপ, তারপরে আবার একটু এরকম। আচ্ছা, এখন ঠিক আছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আহ, ঠিক আছে। হুম, তাহলে আমাদের প্রথমে হচ্ছে র ডাটা লাগবে। আমরা যে ডাটাগুলো দিয়ে ট্রেন করবো আমাদের ওই ফাইন্ড আউট করার জন্য ওই ডাটাগুলোকে কালেক্ট করতে হবে। আচ্ছা, সেটা সেই ক্ষেত্রে ধরো ফ্লাটের মডেল, ফ্লাট যেই ধরনের, ঠিক আছে। এরপর হচ্ছে মোস্ট ব্যাটার আগে যদি সেখানে থাকে, তাহলে ওই র্যাঙ্কগুলোকে নিয়ে ওই র্যাঙ্কগুলো দিয়ে আমাদের, এটা এটা একটা বিষয় ফার্স্টে র ডাটা। এরপরে হচ্ছে ফাইনাল ইনপুট ভেরিয়েবল। এই যে এতক্ষণ আমি অর্ডারটার কথা বলছি, এর ভিতরে তোমরা অকারেন্স রেকর্ডটা নিতে পারো। যে আমি যত ধরো আগে যদি সেখানে ফ্ল্যাট হয় তাহলে ওই রেকর্ড গুলা নিলা। আচ্ছা, এরপর হচ্ছে ফাইনাল ইনপুট ভেরিয়েবল। এখন আমি সব ধরনের আমার রিলায়েবল ডাটা গুলাকে আমি গ্যাদার করছি। এখন এগুলাকে আমাকে ট্রেন করার জন্য রেডি করতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে জিআইএস এর ডাটা রেডি করাটা হচ্ছে অনেক বেশি একটু টাফ সিচুয়েশন। কারণ এগুলো অনেক বেশি কেস সেন্সিটিভ হয়ে থাকে, এবং এখানে অনেক অনেক এক্সটেনশন, পিক্সেল সাইজ, পিক্সেল নাম্বার, এই জিনিসগুলোর উপর অনেক বেশি তাহলে তুমি কোনো মডেল রান করতে পারবে না আর কি। সেক্ষেত্রে তোমাকে ডাটাগুলো ক্লিন করে নিতে হবে। যেমন আউটলায়ার যদি কোনো থাকে, সেটা করতে হবে। আউটলায়ার বলতে ধরো স্পেশাল কেস, দেখা যায় অ্যাজ ইউজুয়াল না। ধরো কোনো একটা জায়গায় কখনো ফরেস্ট ফায়ার হয় নাই, কিন্তু হঠাৎ করে একটা দুইটা ইনসিডেন্ট হয়েছে যেটা খুবই আনইউজুয়াল, কিন্তু সেটাকে তুমি স্টাডির মধ্যে আনলে সেটা তোমার আনসার্টেনিটি আসতে পারে রেজাল্টের ভিতর। তো এই ধরনের জিনিসগুলোকে আমাকে রিমুভ করতে হবে। তারপরে ডিফাইন স্পেশাল এক্সটেন্ট। স্পেশাল এক্সটেন্ট বলতে অনেকগুলো টার্মিনোলজি বুঝাই আমরা। সেটা হচ্ছে যেমন জিপিএ, জিআইএস এ তোমরা জিপিএ, জিওলজিক্যাল পজিশনিং সিস্টেমের অনেকগুলা। হ্যাঁ মাজার, বলো। ভাই আমি যখন হচ্ছে আউটলায়ার গুলা ক্যান্সেল করে দিচ্ছি, তখন হুম। হচ্ছে রেজাল্টে বায়াসনেস আসতে পারে না? মানে ধরেন Out- সারা বছর হচ্ছে সবুজ, কিন্তু হুম। হঠাৎ করে ফরেস্ট ফায়ারের কারণে ওই ভেজিটেশনটা হচ্ছে নষ্ট হয়ে গেল। না, আমি তোমাকে আউটলায়ারের definition কি বলতেছি, আউটলায়ার আমি সেটাকে বলতেছি যেটা আমার অ্যাজ ইউজুয়াল এর চাইতে মানে খুবই খুবই কি মানে আউটডেটেড জিনিস পেতে, যেটা মানে সচরাচর হয় না। ধরো রেকর্ড বলতেছে গত 20 বছরের রেকর্ড বলতেছে যে এইরকম, 20 বছরের ভিতরে 19 বছর বলতেছে একরকম, 1 বছর বলতেছে খুবই খুবই আউটসাইডের জিনিসপাতি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো একটু একটু আউটলায়ার, ওইটাকে আমি বলতেছি। বায়াসনেস আসবে না তো, আউটলায়ার থাকলে তখন আমার রেজাল্টে বায়াসনেস আসবে, ঠিক আছে। ধরো হইলো কি, তুমি ধরো একটা ফরেস্ট হেলথ স্টাডি করতেছো, দেখা গেছে যে ওখানে তোমার 1,000 গাছ হচ্ছে 20 মিটার হাইটের, হঠাৎ করে একটা গাছ ধরো 40 মিটার হাইটের, তাহলে সেটা হবে তোমার জন্য আউটলায়ার, ঠিক আছে। কারণ ওই গাছটা তোমার কমপ্লিট ফরেস্টের হেলথ কে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে। তুমি যদি ওইটাকে ধরো, তাইলে তোমার ফরেস্টটাকে তুমি অনেক বেশি হেলদি প্রুভ করতেছো। তাহলে সেটা কি তোমার অ্যাকচুয়াল রেজাল্ট কে কি তাই সেটা বলতেছে? না ভাই, তখন মাঝার, অ্যাকচুয়ালটা তো মানে চেঞ্জ হয়ে গেল। না, অ্যাকচুয়ালটা চেঞ্জ হচ্ছে না। দেখো, আমি তো প্রেডিক্ট করতেছি। ধরো এখানে সবগুলা গাছ হচ্ছে 20 মিটারের, হঠাৎ করে একটা গাছ 50 মিটার। এখন আমি যদি মিন বের করতে যাই, তাহলে তখন আমার মানে মিনটা অনেক বেশি হয়ে যাচ্ছে না, যেটা আমার ফিল্ড ইয়ার চাইতে বেশি বলতেছে, হেলথ কন্ডিশনের চাইতে আমাকে মানে খুব হেলদি কিছু দেখাচ্ছে, কিন্তু ফিল্ড কন্ডিশন তো সেটা না। আউটলায়ারের অনেক তুমি, হ্যাঁ, এক্ষেত্রে তোমাকে আউটলায়ার চুজ করাটাও একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। কোনটা আমি আউটলায়ার, কেন আউটলায়ার, সেটাকে ডিফাইন করাটাও একটা চ্যালেঞ্জ। আউটলায়ার কিভাবে তুমি ইয়া করবা, ডিফাইন করবা, সেটার কিছু প্রসেস আছে। সেটাও স্ট্যাটিস্টিক্স বলতেছে যে এটা আউটলায়ার, এই জন্য আমি ওটাকে ইয়া করতেছি। আমি তুমি বলে এটাকে আউটলাইন করবো না তো। বুঝে আসছে না, আর একটু জি কনফিউশন ভাই, আছে? বুঝছি। তার আচ্ছা, মানে হচ্ছে ফার্স্টে ডাটাগুলো আমার ফিল্টারিং করা লাগবে। হ্যাঁ, তুমি যখন রিলেভেন্ট রিপ্রেজেন্টেটিভ ডাটাগুলো কালেক্ট করবা, এরপর তো তোমাকে ওই ডাটাগুলোকে প্রসেস করাইতে হবে, তোমার মডেলে রান করার জন্য ওগুলোকে রেডি করতে হবে, তাই না?
সেটাকে ফিল্টারিং করতে হবে, সেগুলোর স্পেশাল এক্সটেন্ট, ভেরিয়েবল সিলেকশন, এগুলো সবগুলো ঠিক করতে হবে। ঠিক আছে, প্রথমে আমি কোনো আউটলায়ার থাকলে ওখানে তো আমি অনেক ধরনের ডাটা নিচ্ছি, দেখা গেছে যে কিছু ডাটা অতটা রিপ্রেজেন্টেটিভও না। তাহলে মোট ধরো আমি বললাম যে ল্যান্ডস্লাইডের সাথে তুমি একটা জিনিস দেখাইলা যে, আহ, কি 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 হইতে পারে। ল্যান্ডস্লাইডের সাথে হয়তো আহ, তোমার ধরো সয়েল টাইপের ওইরকম কোনো রিলেশন নাই কোনো একটা জায়গার, দেখা গেছে যে এলিভেশন বা স্লপটা বেশি রিপ্রেজেন্টেটিভ, তাহলে সেক্ষেত্রে হয়তো তুমি বলতে পারো যে আচ্ছা, এটা একটা আউটলায়ার। সয়েল টাইপ যদিও রিলায়েবল, সেক্ষেত্রে অন্য একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে যে অতটাও রিলায়েবল না, তাহলে এই 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 মডেল এই ডাটাগুলো যখন আমি ইনপুট দিব, আমাকে ওই ধরনের রেজাল্ট দিবে, কারণ এদের একটা কন্ট্রিবিউশন তো ওখানে থাকবে। আমি চাইবো যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটকাম, তাই না? তাহলে আমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটকামের জন্য আমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েবল গুলো দিয়ে কি তো ট্রেন করতে হবে। আহ তুমি যদি গার্বেজ ইনপুট দাও, তোমার আউটপুটও গার্বেজই আসবে, তাই না? জি ভাই। হ্যাঁ, তাহলে আমাকে আউটলায়ার থাকলে সেটাকে রিমুভ করতে হবে। স্পেশাল এক্সটেন্ট, ধরো আমি তো অনেকগুলো ডাটা নিচ্ছি, এলিভেশন নিছি, প্রিসিপিটেশন নিছি, টেম্পারেচার নিছি, অনেকগুলো নিছি, সবগুলোর ডাটা তো ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স থেকে নিছি। এগুলার স্পেশাল এক্সটেন্ট একই হইতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ধরো এদের জিপিএস পজিশনিং সিস্টেম একই থাকতে হবে। ঠিক আছে, যেমন কোঅর্ডিনেশন সিস্টেম আমরা যেটা 1986 ইউজ করি বা অনেক ধরনের থাকতে পারে, সেগুলো একই কিনা আমাকে এটা ফার্স্ট এনশিওর করতে হবে। এরপর পিক্সেল সাইজ, তোমরা এর মধ্যেই পিক্সেল সাইজ নিয়ে অনেক পড়াশোনা করছো, প্রথম ক্লাসে খুব সম্ভবত আমি দেখছিলাম। সবগুলা ডাটা লেয়ারের পিক্সেল সাইজ একই হইতে হবে। ঠিক আছে, ধরো কোনোটার যদি 10 মিটার বাই 10 মিটার রেজুলেশনে হয়ে থাকে, তাহলে সবগুলো ডাটা লেয়ারে 10 মিটার বাই 10 মিটার, না থাকলে সেটাকে কনভার্ট করে নিতে হবে, কারণ এগুলা তো স্ট্যাক হয়ে আমাকে ডাটা দিবে। তো পিক্সেল সাইজ একই না হলে সবগুলো লেয়ারে তোমার মডেল রান করবে না। ঠিক আছে, তারপরে ধরো, হ্যাঁ, এই স্পেশাল পিক্সেল সাইজ একই হইতে হবে। সেক্ষেত্রে তোমার একটা একটা ইমেজের রো অ্যান্ড কলাম বরাবর যে সবগুলো পিক্সেল নাম্বার কাউন্টও একই হইতে হবে, এগুলো কাউন্ট করা যায়। ঠিক আছে, এরপর ভেরিয়েবল সিলেকশন করতে হবে। আমি তো অনেকগুলো ভেরিয়েবল লিখছি, 15-20টা। এরপর এগুলো মোট রিপ্রেজেন্টেটিভ ভেরিয়েবল যেগুলো আছে ওগুলাকে সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করার কিছু ওয়ে আছে। ঠিক আছে, কিছু স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম আছে, যেটা হইতে একটা হইতে পারে লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করি যে লিনিয়ার রিগ্রেশন না, ধরো পিয়ারসন কোরিলেশন, কোরিলেশন দুইটা ভেরিয়েবল ভিতরে আমরা কোরিলেশন বের করি, যে দুইটা কতটুকু কোরিলেটেড। ফর এক্সাম্পল ধরো প্রিসিপিটেশন হইলে টেম্পারেচার কমে যায়, প্রিসিপিটেশন না হলে টেম্পারেচার বেড়ে যায়। তার মানে এরা হচ্ছে অপোজিটলি কোলিনিয়ার, একটা বাড়লে আরেকটা কমে যায়। এটা একটা। আরেকটা জিনিস হইতে পারে ধরো যেখানে ভেজিটেশন বেশি ওখানে প্রিসিপিটেশনও বেশি, তাহলে আমার আসলে দুইটা ভেরিয়েবল করলে আমার মডেল ওভারফিট হইতে পারে। ওভারফিট হওয়া যাবে না, আমাকে মোর প্রেডিক্ট করে দিয়ে ফেলবে, তখন ওভারফিট হওয়া যাবে না। তখন আমাকে দুইটা ভেরিয়েবল থেকে যে কোনো একটা ভেরিয়েবল চুজ করতে হবে বেসড অন আওয়ার অবজেক্টিভস। এটা বুঝছো? জি ভাই। হ্যাঁ, কথা হচ্ছে তোমাকে ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। আমি সব ভেরিয়েবল দিয়ে কাজ করতে পারবো না। তোমরা তোমরা তো অবভিয়াসলি যখন একটা কাজ করবা ওইটার ফাইনাল ইন্টেনশন থাকবে যে আমি এটা পাবলিশ করব বা কোথাও দিব। তো পাবলিকেশন প্রসেসে যখন যাবে তোমাকে এই ধরনের কোশ্চেন গুলো রিভিউতে আসবে, তখন তোমাদের পেপারগুলো রিজেক্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে আর কি। তো সেক্ষেত্রে তুমি সব ভেরিয়েবল এনে আমি একটা মডেল রান করে ফেলতে পারবো না। অনেক ভেরিয়েবল থাকবে যে এগুলো কোরিলেটেড, মানে এটা বা দুইটা একই জিনিস ডিফাইন করে, যার কারণে তোমার মডেলটা অনেক বেশি ওভারফিট হয়ে যাবে, যেটা হইতে দেওয়া যাবে না। আচ্ছা, সিউডো অ্যান্ড অ্যাবসেন্স সিলেকশন, এটা হচ্ছে ধরো আমি ফরেস্ট ফায়ার নিয়ে একটা মডেলিং করব, যে কোথায় কোথায় ফরেস্ট ফায়ার হয়েছে সেটার একটা প্রেজেন্ট অকারেন্স আমার আছে। আর একটা হচ্ছে আমি জানি যে কোথায় কোথায় হয় নাই, এটাও আছে। তখন আমরা দুইটা দিয়েই কি ইয়া করতে পারি, প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্স, যেটাকে সিডো অ্যান্ড অ্যাবসেন্স বলে। তো দুই ভাবেই অনেক কিছু মডেল আছে, দুইটাই ওরা কি করে তোমার হচ্ছে ইয়া করতে পারে, রিড করতে পারে। তো সেটাকে বলা হয় pseudo। এরপরে এরপর যখন আমরা তাহলে এখন আমরা ডাটা কালেকশন হয়ে গেছে, আমি ডাটাগুলোকে রেডিও করে ফেলছি, এখন মডেলিং এ
কোন একটা মডেল অনেকগুলো, এটা বেসিক্যালি একটা নিশ মডেল। নিশ মডেলিং ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। কি বলো? হ্যাঁ, ভাই লাস্টের পার্ট গুলা শোনা যায়নি কিছু। আচ্ছা আমি বললাম যে আমরা অলরেডি ডাটাগুলো রেডি করছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা মডেলে তৈরি করবো, start করবো। মাজার, এখন ঠিক আছে? না ভাই, এখনো ঠিক নাই। কি বলো? শোনা যাচ্ছে না? ভাই লাস্টে হচ্ছে যখনই দাগ দিচ্ছেন তখন থেকে আর কি মানে কিছুই শোনা যায়নি লাস্টের পার্টটুকু। আচ্ছা তাহলে এমনিতে শোনা যাচ্ছে এখন? জি ভাই, এখন শোনা যাচ্ছে, মানে মাঝে মাঝে হঠাৎ করে কিছু শোনা যায় না, বারে কম। আসলে আজকে একটু ওয়াইফাই ভালোই ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা অলরেডি ডাটা কালেক্ট করছি এবং ওই ডাটাগুলোকে আমরা রেডিও করছি। এখন আমাদের মডেল সিলেক্ট করা এবং ওই মডেলটা। আচ্ছা, এখন মডেল আমি কিভাবে সিলেক্ট করব? আমাদের অনেক ধরনের মডেল আছে। এক এক কাজের অবজেক্টিভের জন্য এক এক ধরনের মডেল। সেটা আমার কাজের অবজেক্টিভের উপর ডিপেন্ড করবে যে আমি কোন মডেল দিয়ে কাজ করব। আবার একই সাথে আমার যে ডাটা আছে, ডাটা ভ্যারিয়েবিলিটির উপরও ডিপেন্ড করবে যে আমি কোন মডেল দিয়ে কাজ করতে চাই। কারণ এক এক ধরনের মডেল এক এক ধরনের ডাটা রিকোয়ারমেন্ট রয়েছে। আবার সব ধরনের অবজেক্টিভের জন্য সব ধরনের মডেল ফিটও না। ঠিক আছে? ধরো ফ্লাশ ফ্লাড বা ফ্লাড এই ধরনের মডেলগুলোর জন্য এএইচপি, অ্যারিথমেটিক হায়ারার্কিয়াল মডেল যেটা বলে প্রসেস, এই মডেলগুলো হচ্ছে অনেক ভালো। আবার ধরো ফরেস্ট হেলথ, কার্বন স্টক, তারপরে হচ্ছে স্পিসিস ডিস্ট্রিবিউশন মডেল, এই ধরনের কাজগুলোর জন্য ম্যাক্সেন্ট বা র্যান্ডম ফরেস্ট মডেল, এই মডেলগুলো অনেক ভালো হচ্ছে আউটকাম দেয়। তো ওটা ডিপেন্ড করবে আমার হচ্ছে কোন ধরনের ডাটা আছে এবং আমি কি ধরনের অবজেক্টিভের কাজ করতে চাই, সেটার উপর ডিপেন্ড করে আমাকে মডেলটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপর আমাকে মডেলটাতে সবকিছু দিতে হবে, ট্রেনিং ডাটা, লেয়ারিং ডাটা, ওগুলো দেওয়ার পরে আমাকে মডেল রান করাবো। রান করার পর আমাকে একটা আমার মডেলের কিছু রেসপন্স কার্ভ আসবে, যে মডেল কতটুকু এটা অ্যাকুরেট রেজাল্ট দিছে, সেগুলোর কিছু তোমাকে ইন্ডেক্স দিবে। সেটার উপর তুমি ডিপেন্ড করে বুঝতে পারবা যে তোমার যে মডেলটা হয়েছে এটা কতটুকু কারেক্ট। এরপরে তোমার হচ্ছে আউটপুট একটা প্রজেকশন। এটা সম্পর্কে আমি সামনে আর একটু ডিটেলস বলবো। এগুলা আসলে একটু মানে শেখার বিষয় আছে আর কি, তুমি কিভাবে বুঝতে পারবা। আহ, মাঝার, একটু পর্যন্ত কারো কোনো সমস্যা হচ্ছে? জি ভাই, এটা বুঝছি। বাকিটা বুঝছো? এটা দেখতে ভাইয়া নিশে মডেলিংটা কি একটু যদি একবার বলতেন। আচ্ছা, নিশ মডেলিংটা, নিশ মডেলিং আমি কিছু বলি নাই। নিশ মডেলিংটা হচ্ছে আহ, বলা হয়ে থাকে ধরো, আহ নিশ মডেলিংটা করা হয়ে থাকে তোমার ট্রি স্পিসিস এবং ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে নিশ মডেলিংটা করে। নিশ মডেলিং হচ্ছে তারা ধরো বাংলাদেশে একটা ওয়াইল্ড স্পিসিস আছে যেটা শুধুমাত্র স্পেসিফিক কিছু জায়গায় আছে, ধরো শুধুমাত্র হিল ট্রেক্সে পাওয়া যায়, শুধুমাত্র এই বারোয়াডালা ন্যাশনাল পার্কে পাওয়া যায় বা স্পেসিফিক কিছু জায়গায় পাওয়া যায়। ওদের যে হ্যাবিটেটটা এত নিশ, এত ছোট জায়গায়, তো এদেরকে নিয়ে যখন তুমি মডেল করবা তখন সেটাকে আমরা নিশ মডেলিং বলি। নিশ মডেলিংটা হয়ে থাকে সাধারণত আমাদের ফরেস্ট্রি সেক্টর এবং ওয়াইল্ড লাইফ সেক্টরে নিশ মডেলিংটা ইউজ হয়। এখানে আমি এখানে নিশ মডেলিংটা রাখছি এই জন্য যে আসলে এই গ্রাফটা যেটা সেটা হচ্ছে নিশ মডেলিং, কিন্তু মডেলিং এর প্রসেস ওভারঅল যে কোনো মডেলিং এর জন্য কম আর বেশি একই থাকে। আর নিশ মডেলিংটা হয়ে থাকে ইকোলজিক্যাল নিশ মডেলিং বলি আমরা, আর একটু সুন্দর বলে, বা ইএনএম বলে। নিশ মডেলিংটা আমরা করে থাকি সাধারণত যখন কোনো একটা ধরো গাছ, আমার একটা নিশ মডেলিং এর কাজ আছে, ধরো একটা গাছ বাংলাদেশে শুধুমাত্র 15 থেকে 20টা জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, এখন তুমি এটা যে এটার কনজারভেশন করতে চাচ্ছ, যে আমি এটাকে বাড়াবো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটাকে ছড়াবো। তাহলে যেই যে জায়গায় এই গাছটা আছে সেই রেকর্ডটা তুমি নিছো, এবং একটা গাছ যেই যেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, প্রিসিপিটেশন, টেম্পারেচার, এলিভেশন, সয়েল টাইপ, আদার্স যারা আছে, ওই ডাটাগুলো তুমি নিছো। এরপর সেটাকে একটা মডেল করে তুমি বের করছো যে এটার সুইটেবিলিটি, কোন কোন জায়গায় এটার সুইটেবল রিজিয়ন আছে ওইটা আমি দেখছি পুরো বাংলাদেশে। এরপর তাহলে কি হবে, ওই সুইটেবল রিজিয়ন গুলোতে তুমি প্ল্যান্টেশন প্রোগ্রাম করতে পারো, কনজারভেশনের জন্য ওগুলোতে ইয়ে করতে পারো। এটাকে বলা হয় নিশ মডেলিং বা হ্যাবিটেট সুইটেবিলিটি মডেলিং। সেটার আরো কিছু অ্যাডভান্স কাজ থাকে।
তুমি ক্লাইমেট চেঞ্জের সাথে ওই গাছটার সুইটেবিলিটি কতটুকু চেঞ্জ হবে এটাও দেখতে পারো। হ্যাঁ, সেটার জন্য তোমাকে ফিউচার ডাটা লাগবে। ধরো 20 বছর পরে ক্লাইমেট চেঞ্জ হয়ে ওই ভ্যারিয়েবল গুলা কতটুকু চেঞ্জ হবে সেটার উপর ডিপেন্ড। আজকের এই গাছটা কতটুকু চেঞ্জ হবে সেটাও তুমি মডেল করে বের করতে পারো। আমি এটা সম্পর্কে তোমাদেরকে সামনে একটু করে হিন্ট দেবো। আর কিছু যখন পেপার দেখাবো, আমি কিছু পেপার রাখছি, ওগুলা দেখাবো, তোমরা আর একটু ক্লিয়ার হইতে পারবা। এইখানে তোমরা যেটা বোঝার চেষ্টা করো যে আসলে প্রসেসটা কি, আমাকে কি কি ডাটা লাগতেছে, কোথায় কি করা লাগতেছে, আর কি আমাদের লাস্টে আমি কি করব এবং কি পাবো, এই জিনিসটা। তুমি কি বুঝতে পারছো নিশ মডেলিং সম্পর্কে? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা। আর এখানে যে ডাটা মডেল গুলো দিচ্ছে, বায়োক্লিন, জিএলএম, তারপরে হচ্ছে বুস্টার রিগ্রেশন ট্রি, এগুলো হচ্ছে কিছু মডেলের নাম। Accent। আমি তোমাদেরকে আসলে আমার খেয়াল ছিল তোমাদেরকে একটা মডেলিং কাজ করা অ্যাক্সেল দিয়ে, কিন্তু তোমাদের পার্টিসিপেশন আর কমতে আমরা আর ওদিকে আর এগোতে পারি নাই আর কি। আর মডেলিং এর কাজগুলো আসলে মানে ইন প্র্যাকটিক্যাল করা না করলে বুঝে অনেক টাফ অনলাইন। তাও তোমরা ধৈর্য ধরে আসো একটু, কি অনেক যদি বুঝতে হয় তাহলে আমরা সামনের দিকে আগাই। আর কার কোনো কোশ্চেন আছে একটু পর্যন্ত? ওকে। ওকে। আচ্ছা, একটু আগে আমি অনেকগুলো টার্মের কথা বলছিলাম, সম্পর্কে বলছি। অকারেন্স বেসিক্যালি কি, যে আমি যখন কোনো একটা মডেলিং করব, যে আগে ওইখানে হয়েছে আমি কিভাবে বুঝবো? সেটা অনেক অনেক ভাবে আমি বুঝতে পারি। সেটা রেকর্ডটা আমি কিভাবে, ধরো আমি ফিল্ড ইনভেন্টরি করবো, ফিল্ড ফিল্ড সার্ভে করে আমি রেকর্ড সেটা পারি। লিটারেচার রিভিউ, পুরানো কোনো আর্টিকেল, পুরানো কোনো বুক, পুরানো কোনো রিপোর্ট থেকে আমি একটু আগে একজন বলছিল ইকোলজিক্যাল নিশ মডেলিং নিয়ে। তাহলে ধরো একটা গাছ এই এখন মাত্র 15-20টা জায়গায় আছে, তাহলে এমনও তো হইতে পারে যে এটা আরো অনেক জায়গায় ছিল, ডেইলি টু ডেইলি ডিফোরেশন কারণে অনেক কমে গেছে। তাহলে আমি আগের রেকর্ড গুলো তুমি এই ধরনের বুক, রিপোর্ট বা আর্টিকেল থেকে পাইতে পারো। তারপরে হচ্ছে আরো কিছু ভালো সোর্স আছে, সেকেন্ডারি সোর্স, যারা হচ্ছে অনেক বছর ধরে এই ধরনের ডাটাগুলা স্টোর করতেছে। তার ভিতরে GBIR, গ্লোবাল বায়োডাইভার্সিটি ইনফরমেশন ফান্ড, হচ্ছে একটা ওয়েবসাইট। তোমরা যে কেউ GBIR খুলে search করলে পাবা। ওরা বেসিক্যালি গাছের অকারেন্স রেকর্ডের আছে ওদের কাছে, অনেক পুরানা, অনেক অনেক আগে। ওরা বিভিন্ন ধরনের বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট চালাইছে বিভিন্ন দেশে। তো ওই প্রজেক্ট গুলোর অনেক ধরনের রেকর্ড ওদের কাছে আছে, ওখান থেকে তুমি রেকর্ড গুলো নিতে পারবা ফ্রিতে। GBIR। তারপর মিডিয়া, কারেন্টলি সায়েন্টিফিক সোসাইটিতে মিডিয়াও ভালো মিডিয়াম। ধরো কিছু কিছু তুমি কিছু রেকর্ড থেকে কিছু ফিল পাইতে পারছো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ধরো অনেকে অনেক জায়গায় এই ধরনের কাজ কাজ করে, ওরা কিছু controversy পায়। এগুলো কিছু সোশ্যাল মিডিয়াও নেওয়া যায় এবং সেটা সাইন্টিফিক্যালি অ্যাকুরেট, নেপাল না কোনো। তো আরো অনেক সোর্স আছে। এই স্যাটেলাইটের জন্য তো তোমরা তো স্যাটেলাইট ওয়েবসাইট গুলা, আর্থ ইঞ্জিন থেকে, স্যান্টিনেলের ওয়েবসাইট বা কপারনিকাস, এগুলা থেকে তো নিতে পারবাই। আমি বলতেছি যে অকারেন্স রেকর্ড গুলা তোমরা কিভাবে নিবে? তোমরা সেটা ফিল্ড ইনভেন্টরি করে নিতে পারো, প্রিভিয়াস আর্টিকেল, বুক, রিপোর্ট থেকে এই ধরনের জিপিআইআর বা আই ফরেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, ওটা থেকে নিতে পারো। মিডিয়া থেকে তোমরা কালেক্ট করতে পারো, এনিহার। ঠিক আছে, জাস্ট এটা তোমাকে সাইন্টিফিক্যালি অ্যাকুরেট হইলেই হবে। সোর্স হচ্ছে রিলায়েবল হলেই হবে, ওটা ওটা ফ্যাক্ট। এরপর আসলে ধরো এনভায়রনমেন্টাল ভেরিয়েবল। আমার কাছে occurrence record কোথায় কোথায় হচ্ছে। এখন এই রেকর্ডটা রেসপন্স এই এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টর গুলা, ওগুলোকে আমাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ধরো অনেক ধরনের বায়োক্লাইমেটিক ডাটা হচ্ছে ওই ডাটা আমরা ওয়ার্ল্ড এর পুরো ক্লাইমেটিক প্যাটার্নটাকে 19টা প্যাটার্নে ভাগ করি।
আইসোটোপ বলো, প্রেসিপিটেশন, টেম্পারেচার, এই ধরনের 19টা ক্লাইমেট ভেরিয়েবল আছে। এটা বলা হয় বায়োক্লাইমেট। আইপিসিসি একটা প্যানেল আছে, ইন্টারন্যাশনাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। ওরা এই ধরনের ডাটাগুলা আহ, অনেক আগে থেকেই ফ্রিলি অ্যাক্সেস দেয়, এবং ওরা ডেইলি টু ডেইলি কয়েক বছর পর পর আপডেটও করে। ওরা হচ্ছে অনেক ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট সোর্স, আইপিসিসি। ঠিক আছে, তোমরা জাস্ট আইপিসিসি লিখে সার্চ করলেই পারবা ক্লাইমেট ডাটার জন্য। ওরা হচ্ছে রিলায়েবল সোর্স। ওদের বায়োক্লাইমেটিক ডাটা আছে, ওরা পুরা ওয়ার্ল্ডের ক্লাইমেটিক প্যাটার্নটাকে 19টা ভাগ, এই বায়োক্লাইমেট 1 থেকে 19। বায়োক্লাইমেটিক ডাটা সার্চ করলেও তোমরা দেখেও পাবা। বায়োফিজিক্যাল ডাটা হচ্ছে এনডিবিআই, এলইউএলসি, এটসেট্রা, সম্ভবত তোমরা অলরেডি জানছো। টপোগ্রাফি, এলিভেশন, সয়েল টাইপ, স্লোপ। অ্যানথ্রোপোজেনিক ডাটা, অ্যানথ্রোপোজেনিক ডাটা হচ্ছে ডিস্টারবেন্স ডাটা। ঠিক আছে, ধরো এগ্রিকালচার ল্যান্ড বিল্ড আপ। এগ্রিকালচার ল্যান্ড কিভাবে ডিস্টারবেন্স অ্যানথ্রোপোজেনিক? ধরো তুমি ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করতেছো, তাহলে অবভিয়াসলি ওয়াইল্ড লাইফের জন্য এগ্রিকালচার, এগ্রিকালচারাল ল্যান্ডে ওয়াইল্ড লাইফ থাকবে না, কারণ হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট আছে। আবার বিল্ড আপ এরিয়াতে তো তোমার ওয়াইল্ড লাইফ থাকবেই না। তাহলে ওদের জন্য এই জিনিসগুলা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক ডাটা। তারপর হচ্ছে জেনেটিক্যাল ইনফরমেশন আছে। এই হিস্টোরিক বা কো এক্সিস্টেন্সের জন্য জেনেটিক্স ইনফরমেশন গুলো দরকার পড়ে। আমরা যখন ওয়াইল্ড লাইফ নিয়ে অনেক লেভেলে কাজ করি, তখন হচ্ছে ধরো কোথাও একটা তুমি প্রি হিস্টোরিক 100 বছর আগের যে কথা জানতে চাচ্ছ, সেক্ষেত্রে আমরা কোথাও ধরো ফসিল পাইছি, বা কোথাও ধরো আমাদের জিন সিকোয়েন্স পাইছি। এই ডাটাগুলোর রেকর্ড অনেক বেশি ইম্পর্টেন্ট ভ্যালু ক্রিয়েট করে আর কি, যখন আমরা স্টাডি করি থাকি। তাহলে এই হচ্ছে আমার অকারেন্স রেকর্ড এবং এনভায়রনমেন্টাল ভেরিয়েবল, যেগুলো হচ্ছে মডেলিং এর বেসিক। এছাড়াও অনেক ডাটা তোমাদের বেসড অন তোমাদের কত অ্যাডভান্স মডেল তোমরা রেডি করতে, কিন্তু এগুলাই হচ্ছে ওভারঅল ডাটা। যে এই হচ্ছে ফিল্ড রেকর্ড গুলো এই পাইতে পারো। আর এনভায়রনমেন্টাল ভেরিয়েবল হচ্ছে এই 19টা বায়োক্লাইমেটিক ডাটা, এবং বায়োফিজিক্যাল ডাটা আরো আরো আছে, এনডিসি, আরো যেগুলো আছে আর কি, পিএসআই, তারপর টপোগ্রাফিক ডাটা, এলিভেশন, সয়েল টাইপ, অ্যাসপেক্ট, স্লোপ, অ্যানথ্রোপোজেনিক ডাটা। হ্যাঁ, একটু পর্যন্ত সবাই বুঝছো? মাঝার আসো? জি ভাই আছি, কিন্তু মানে কথা আপনারটা মানে মাঝে মাঝেই মানে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি আসলে খুবই সরি, আজকে খুবই, যদিও আমি ফোনে ডাটা থেকেই কানেক্ট হচ্ছি, তাও তাও আমাকে বলবার, আমি বুঝতেছি। কোথাও না বুঝলে আমাকে আবার কোশ্চেন করবে। এমনিতে একটু পর্যন্ত বুঝছো সবাই? ভাই বুঝিনি, এটা যদি আরেকবার বলতেন আর কি শর্টলি। আচ্ছা, আম, তুমি যখন মডেলিং করবা, প্রথম তোমার আগে তো অকারেন্স রেকর্ড লাগবে, তাই না? এখন কোন একটা অকারেন্স রেকর্ডের জন্য অনেকগুলো সোর্স। কিভাবে তুমি ওই অকারেন্স রেকর্ডটা পাবা? সেটা হচ্ছে ধরো ফিল্ড ইনভেন্টরি। ধরো তুমি ফরেস্ট ফায়ার নিয়ে একটা মডেল করতে যাচ্ছ, তাহলে তোমাকে তো আগে জানতে হবে যে এখানে কোথায় কোথায় ফরেস্ট ফায়ার হয়েছে। ঠিক আছে না? তাহলে সেটার জন্য তোমাকে হয়তো ফিল্ড ইনভেন্টরি করে বা ফিল্ড সার্ভে করে ওই রেকর্ডটা নিতে হইতে পারে, জিআইএস লোকেশনটা। অথবা আগে হইছে, গত বছর হইছে বা তার আগের বছর হইছে, এরকম রেকর্ড গুলো তোমার নিয়ে তুমি কাজ করতে পারো। সেক্ষেত্রে ওই রেকর্ড গুলো কোথায় পাবা? নিউজ পেপার হইতে পারে, বুক হইতে পারে, পাবলিশড আর্টিকেল হইতে পারে। ঠিক আছে, অথবা তুমি এমন একটা কাজ করতেছো যেখানে তোমার গত 20 বছরের রেকর্ডই লাগতেছে। হ্যাঁ, তো ধরো ধরো তুমি একটা গাছ নিয়ে করতেছো, যে এই গাছটা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় ছিল, এখন কোথায় কোথায় আছে এটা তো তুমি ফিল্ড ইনভেন্টরি করে বের করে ফেলছো, কিন্তু আগেও তো থাকতে পারে কোথায় কোথায় ছিল, সেটা জানা দরকার। সেক্ষেত্রে তুমি এই যে জিবিআইএফ, যারা হচ্ছে তোমার এই ট্রি স্পিসিস এর ডিস্ট্রিবিউশন গুলাকে তোমাকে ফ্রিলি অ্যাভেলেবেল করে দেয়, ওদের থেকে নিতে পারো। এছাড়াও তুমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক ধরনের ডাটা কালেক্ট করতে পারো, বিভিন্ন থ্রুতে আর কি, বেসড অন ইউর মডেলিং টাইপ অ্যান্ড অবজেক্টিভস। এখন আমার অকারেন্স রেকর্ডটা তো আমি পেয়ে গেছি। এখন আমাকে তো মডেল রান করতে হলে ডাটা লাগবে, এনভায়রনমেন্টাল ডাটা, ইনফ্লুয়েন্সিয়াল ডাটা। ধরো একটা গাছের আমি মডেলিং করতেছি, কিন্তু এই গাছটাকে যে ইনফ্লুয়েন্স করে যে এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলো, ওগুলোও তো আমাকে নিতে হবে। সেগুলো কি কি হইতে পারে? ধরো বায়োক্লাইমেটিক ডাটা,
বায়োক্লাইমেটিক ডাটা হচ্ছে আমাদের পুরা ওয়ার্ল্ডের গ্লোবাল যে অ্যাটমসফিয়ারিক প্যাটার্ন, এটাকে আইপিসিসি, ইন্টারন্যাশনাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, ওরা 19টা তোমার সেকশনে ভাগ করছে, 19 ধরনের ক্লাইমেটিক রিজিয়নে ভাগ করছে। ওটাকে বলা হয় বায়োক্লাইমেটিক ডাটা। এগুলো খুবই ভ্যালুয়েবল ডাটা। এই ডাটাগুলো তোমরা তোমাদের কাজে লাগতে, মানে এই ডাটাগুলো আমরা ইউজ করি বিশেষ করে এই ধরনের গাছের এনভায়রনমেন্টাল ইয়েগুলো দেখার জন্য, তারপরে ওয়াইল্ড লাইফের হ্যাবিটেট সুইটেবিলিটি মেজার করার। হ্যাঁ, আমি তো আগেই বলছি তোমাকে, তুমি মডেলিং এর ডাটা সিলেক্ট করবা তোমার মডেলিং এর টাইপ অবজেক্টিভের উপর। আমি এখানে বলতেছি যে আসলে এই এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলা কি কি হইতে পারে, কি কি হইতে পারে। এখন এইখান থেকে যেগুলো তোমার মডেলের জন্য ফিট ওগুলাই তুমি নিবা, বাকিগুলো তো নিবা না। ধরো তুমি ল্যান্ডস্লাইড নিয়ে কাজ করতেছো, তাহলে তোমার বায়োক্লাইমেটিক ডাটার খুব একটা দরকার নাই, তোমাকে বায়োফিজিক্যাল টপোগ্রাফিক এগুলো ডাটা দরকার। কিন্তু তুমি ধরো বা কোনো একটা গাছের হ্যাবিটেট সুইটেবিলিটি বা নিশ মডেল নিয়ে কাজ করতেছো, সেক্ষেত্রে তোমাকে বায়োক্লাইমেটিক ডাটাগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, তোমার হয়তো অ্যানথ্রোপোজেনিক ডাটার অত বেশি দরকার নাই, কিন্তু এটা টপোগ্রাফিক বায়োক্লাইমেটিক ডাটাকে ফ্যাক্টর অনেক বেশি কনসিডার করতে হবে এই ধরনের। তারপর টপোগ্রাফিক ডাটা কি কি হইতে পারে, এলিভেশন, সয়েল টাইপ, স্লোপ, এই ডাটাগুলো। অ্যানথ্রোপোজেনিক ডাটাটা হচ্ছে ডিপেন্ড করবে তোমার প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশনের উপর। ধরো তুমি ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করতেছো, তাহলে এই ওয়াইল্ড লাইফটা, তুমি পুরা বাংলাদেশের ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করতেছো, এখন তুমি কি এই যেখানে সিটি আছে ওখানে কি ওয়াইল্ড লাইফের হ্যাবিটেট সুইটেবিলিটি দেখায় তোমার আউটকাম? তাহলে সেটা কি রিলায়েবল হবে? হবে না তো। কারণ ঢাকা শহরে তো আর তুমি বাঘের বাচ্চা পাবা না। তাহলে তোমাকে এগুলা, তোমার মডেল রান করার আগে এগুলোকে মাইনাস করতে হবে, অ্যানথ্রোপোজেনিক ডাটাগুলোকে বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে বিল্ড আপ এরিয়া হবে তোমার জন্য অ্যানথ্রোপোজেনিক। সেটা সেটা তোমাকে একটু মাথা খাটায় বের করে নিতে হবে যে তোমার প্রজেক্ট আউটকাম এবং অবজেক্টিভের উপর ডিপেন্ড করবে তোমার কোনটা তোমার জন্য অ্যানথ্রোপোজেনিক। হ্যাঁ, একটু পর্যন্ত বুঝছো? জি ভাই। আচ্ছা, এরপর তুমি একটু আগে একটা কথা বলছিলে না যে ভাই আউটলায়ার আমি কিভাবে করব, ভেরিয়েবল কিভাবে বাদ দিব, দিলে তো রেজাল্টে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এই ভেরিয়েবল বাদ দেওয়া মানে আমি তুমি বলে বাদ দিতে পারবো না, সেটার কিছু টেস্ট আছে। আমরা যখন আমাদের ডাটাগুলো রেডি হয়ে যাবে, আমরা কিছু টেস্ট করব, ওই টেস্ট থেকে আমরা টেস্টের রেজাল্টের উপর বেসড করে আমরা কিছু ডাটা রাখবো, কিছু ডাটা মাইনাস করে দিতে হবে। এই টেস্ট গুলা, এই টেস্ট মাল্টি কোলিনিয়ারিটি টেস্ট, ঠিক আছে? মাল্টিকোলিনিয়ারিটি বলতে আমরা বোঝাচ্ছি, ধরো আমি 10টা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি। এখন 10টার ভেরিয়েবলের ভিতর 2 3 4টা ভেরিয়েবল এমন থাকতে পারে যেগুলো একটা একটার সাথে অনেক বেশি রিলেটেড। মানে একটা বাড়লে একটা যদি বাড়ে আরেকটাও বাড়বে। ধরো প্রিসিপিটেশন যদি বাড়ে, আম, তাইলে হচ্ছে ধরো ওখানে ময়েশ্চারও অনেক বাড়বে। তাহলে আমাকে দুইটা দুইটা ভেরিয়েবল দিয়ে মডেল রান করা আসলে সাইন্টিফিক্যালি কারেক্ট না। সেই ক্ষেত্রে চান্স থাকবে, হবে কি তোমার মডেলটা অনেক বেশি ওভারফিট হয়ে যাবে। ওভারফিট হইলে তোমার যে ডাটাটা আসবে সেটা রিলায়েবল হবে না। যার কারণে আমাদেরকে কিছু ভেরিয়েবল বাদ দিতে হবে আগে থেকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিছু টেস্ট করে থাকি, এটাকে বলা হয় মাল্টি কোলিনিয়ারিটি টেস্ট। এই টেস্টটা করার জন্য অনেকগুলা ওয়ে আমরা ইউজ করে থাকি। খুবই সহজ, প্রথমটা হচ্ছে পিয়ারসন কোরিলেশন। আমরা সবাই জানি স্ট্যাটিস্টিক্স কোরিলেশন করে থাকি। বিফ ভ্যারিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর একটা, এটা পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এই টেস্টগুলোর এইদার পিয়ারসন কোরিলেশন, এইদার বিফ, এইদার পিসিএ, এগুলো যে কোনো একটা করে আমরা কিছু ফ্যাক্টর, আমাদের যে ডিজায়ার্ড ফ্যাক্টর গুলো ওগুলোকে রাখি, বাকিগুলো আমরা কিভাবে কোনটা রাখবো, কিসের বেসিসে রাখবো বাদ দিব, এগুলো আসলে স্ট্যাটিস্টিক্যাল বিষয় আর কি। এগুলো নিয়ে তোমাদেরকে ক্লাস নিলে ধরো 1 ঘন্টার একটা ক্লাস হবে, আমি ওইদিকে তোমাদের এটা যাচ্ছি না। কিন্তু তোমরা যে ধরে রাখো যে তুমি ডাটা যেগুলো নিবে ওগুলো হবে মাল্টি। টেস্টটা তুমি এদের টেস্ট করে করবা, এদের বিফ, এদের তিনটার যে কোনো একটা করে আমার মোস্ট সুইটেবল ভেরিয়েবল গুলো আমি রাখবো, বাকিগুলো আমাদেরকে এলিমিনেট করতে হবে। এই যে সুইটেবল ভেরিয়েবল রাখবো ওগুলো দিয়েই আমরা লাস্ট মডেল কি করব, রান করব। মাঝার বুঝে আসছে? জি ভাই, এগুলা স্ট্যাটিস্টিক্সে একটু করে হচ্ছে বলছিল। হ্যাঁ, পিয়ারসন কোরিলেশন তো তোমরা সবাই জানো। আর পিসিএ অ্যান্ড ভিভ হচ্ছে একটু একটু অ্যাডভান্সড। হ্যাঁ, কিন্তু মডেলিং এর ক্ষেত্রে এই 3টা ফ্যাক্টর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কাজ করে। তোমরা আ- আসলে মানে খুবই আনফরচুনেট যে আমাদের স্ট্যাটিস্টিক্স যা পড়ায় এখানে
খুবই পুয়ার। তোমরা, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা একটু ঘাটাঘাটি করবা, কারণ এই মানে লাইফ সায়েন্সে পড়াশোনা করলে, ফরেস্ট্রি হোক, এনভায়রনমেন্টাল সায়েন্স হোক, স্ট্যাটিস্টিক্স ছাড়া গতি নাই। ঠিক আছে, তোমরা যাই করো, জিআইএস এ থাকো বা জিআইএস এর বাইরে যাও, যাই করো, আমি আমার আমার জিআইএস এর কোনো কিছু নাই। ঠিক আছে, মানে আমার অনার্স মাস্টার্স এর কোথাও জিআইএস এর কাজ নাই। কিন্তু আমি বুঝি যে আসলে কিন্তু আমার কাছে মনে হয় যে জিআইএস ছাড়া তোমরা জিআইএস ছাড়া তোমরা চলতে পারবা, স্ট্যাটিস্টিক্স ছাড়া এই ফিল্ডে চলা খুব টাফ। তোমাদেরকে আমি একটা মানে ফ্রেন্ডলি সাজেশন দিব, তোমরা স্ট্যাটিস্টিক্স এ একটু একটু নিজেদেরকে একটু মানে সাফিসিয়েন্ট হিসেবে ক্রিয়েট করবা, যাতে সব জায়গায় কাজে দিবে, সব জায়গায়। ঠিক আছে, ঠিক আছে মাঝার, আমরা সামনের দিকে আগাই তাহলে। ভাই এরপরে এক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর যে পড়াশোনা এগুলো কি থিওরি বেস হবে, নাকি ধরেন কোনো প্রোগ্রাম টাইপের, যেমন ধরেন যে অ্যানালাইসিস যে টুল গুলো আছে এই বেস হুম, হুম। করা উচিত? আসলে আহ, আমি আমি অনেকজনকেই দেখছি, মাঝার বলো, অঙ্কন বলো, অনেকজনকেই দেখছি। ম্যাক্সিমাম স্টুডেন্টদের শুরুর দিকে একটা মিসকনসেপ্ট, সবাই ভাবে যে আরে ধরো একটা আর প্রোগ্রামিং, একটা পাইথন ধরলাম, কোড করলাম, চলে আসলো এর সুন্দর সুন্দর গ্রাফ, সুন্দর সুন্দর রেজাল্ট, এটাই সবকিছু। সেটা একটা থিংস, বাট সেটাই সবকিছু না। স্ট্যাটিস্টিক্সে থিওরিটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফর কেন ইম্পর্টেন্ট? এই জন্য যে ধরো তুমি একটা মিন, মিডিয়ান, মোড যে কেউ বের করতে পারবে যে কোনো একটা সফটওয়্যার ইউজ করে, কিন্তু ওই ভ্যালুটা কি বলতেছে তোমাকে, তোমার রেজাল্টের কি মিনিং দিচ্ছে তোমাকে, সেটা যদি তুমি না জানো, তাহলে তো আসলে ওটা জানা না জানা মানে সেম হইলো না। তো আমি যেন সবাইকে বলি যে আসলে ইন্টারপ্রিট করতে পারাটা, তোমার যে রেজাল্টটা আসতেছে সেটা কি বলতেছে, তোমার রেজাল্টের কি রিপ্রেজেন্ট করতেছে, এটা জানাটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল নলেজ। ঠিক আছে, এটা জানতে পারছো, দ্যাট মিনস তুমি স্ট্যাটিস্টিক্স জানো, আর বেশি কিছু না। ঠিক আছে, তো এখন এটা জানতে হইলে তোমাকে কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড তো জানতে হবেই। হ্যাঁ, কিছু নলেজ রাখতে হবে, থিওরিটিক্যাল নলেজ রাখতে হবে। আর অ্যানালিটিক্যাল নলেজ গুলা তোমরা যে কোনো এক্সেল বলো, এসপিএসএস বলো, আর বলো, ঠিক আছে, জ্যামোবি বলো, পাস্ট বলো, যে কোনো সফটওয়্যার ইউজ করে তোমরা শিখতে পারবা, কিন্তু থিওরিটিক্যাল নলেজটা আসলে জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি কেন করবা এই জিনিসটা, এটার কোশ্চেন তো তোমাকে দিতে হবে। সায়েন্স সোসাইটিতে দুইটা কোশ্চেন অনেক বেশি দিতে হয়, কি এবং কেন। কি করছো, কেন করছো, একই সাথে কেন উত্তরটা হচ্ছে সবচেয়ে কঠিন। ঠিক আছে, ধরো একটা, তোমরা যখন একটা পেপার রেডি করবে, এটা যখন কোনো একটা জার্নালে সাবমিট করবা, ওরা সবার আগে জিজ্ঞেস করে যে এই কাজটা কেন, এই কাজটার নভেলটি কি, এই কাজটা কি কি উদ্দেশ্যে করা হয়েছে, এটার যদি নভেলটি না থাকে এটা আসলে পাবলিশ করা অনেক টাফ হয়ে যায়। তো কেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর কি প্রেজেন্ট করতেছে সেটা তো অবভিয়াসলি সেটা ম্যাটার করেই। বুঝছো মাজার? আর কোনো কোশ্চেন আছে? না ভাই, এইটা থেকে আপাতত নাই। এইটাতে আপাতত নাই। এটাই বলবো, মানে তোমরা আসলে স্ট্যাটিস্টিক্যালি একটু একটু পড়াশোনা কইরো, খুবই কাজে দিবে। মানে আমার কাছ থেকে যদি আজকে সারা দিনে ও যদি একটা নলেজ নিয়ে যেতে পারো, আমি বলবো যে ভাই তোমরা স্ট্যাটিস্টিক্স অন্তত কিছু জিনিস শিখে রাখো, যে কাজে দিবে, খুব কাজে দিবে। আচ্ছা, আহ আমরা অকারেন্স রেকর্ড নিলাম, এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলো সিলেক্ট করছি, এরপর টেস্ট করে কোনটা রাখতে হবে কোনটা রাখতে হবে না সেটাও নিলাম। এরপর আমরা মডেলটা রান করব। এরপর রান করার পরে মডেল ভ্যালিডেট, তোমাদেরকে একটু আগে যে বললাম যে মডেল যখন রান করব, এরপর মডেল আমাদের কোনো ধরনের আউটপুট দিবে, কিন্তু এই মডেলটা কতটুকু কারেক্ট এটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, মডেলটার অ্যাকুরেসি কিরকম সেটা কিভাবে বুঝবো? সেটা সেটা বোঝার জন্য এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে তিনটা ফ্যাক্টর সবচেয়ে বেশি ইউজ হয়, একদম খাই ফেলবা। ঠিক আছে, অক ভ্যালু, AUC, এরিয়া আন্ডার দি কার্ভ, ফুল স্ট্যান্ডার্ড ফর্ম হয়। একটা কার্ভ আছে যেটার নাম হচ্ছে রক কার্ভ। ঠিক আছে, সেটা হচ্ছে দেখতে কিরকম, এই যে রেসপন্স কার্ভ এখানে নিচে যেটা দেখছো, রেসপন্স কার্ভের নিচে এই ধরনের একটা কার্ভ থাকে, সেটাকে আমরা বলি রক কার্ভের অক ভ্যালু, AUC ভ্যালু থাকে, পাশে থাকে। আমি দেখাবো একটু পরে। আর এরপরে TSS, ট্রু স্কেল স্ট্যাটিস্টিক্স বলে একটা ইয়ে আছে, কাপ্পা। কাপ্পা কোএফিসিয়েন্টের তো তোমরা খুব সম্ভবত LULC তে কি দেখাইছে সাকিব, মাঝার? ভাই ওই রকম ডিটেলসে কিছু মানে দেখায়নি কাপ্পার বিষয়ে। আচ্ছা, কাপ্পা কোএফিসিয়েন্টটা আসলে LULC তোমাদের দেখা উচিত ছিল। কারণ হচ্ছে তুমি একটা LULC করছো, কিন্তু সেটা কতটুকু অ্যাকিউরেট সেটা তুমি কিভাবে বুঝবে? LULC যখন করা হয়, এরপরে ফিল্ড ডাটার সাথে তোমার প্রেডিক্ট যে মডেলিং, তুমি যে ডাটাটা, যেই LULC ম্যাপটা রেডি করছো সেটার সাথে
দেখানো হয়, ওখানে কিছু ট্রেন আপ করা হয়, আর এখানে কিছু অ্যাকুরেট হয়েছে কিনা। তো এটার একটা স্ট্যাটিস্টিক্স আছে। তো সেটার উপর ডিপেন্ড করবে তোমার মডেল কতটুকু ভ্যালিডেট হয়েছে আর কি। এই এইখানে রক ভ্যালু, টিএসএস এবং কাপ্পা সবগুলার রেঞ্জ হচ্ছে 0 to 1। 1 হইলে মোস্ট অ্যাকুরেট, 0 হইলে মানে অ্যাকুরেট না আর কি। তো এগুলো অনেকগুলো রেঞ্জে ভাগ করা থাকে, যে কত থেকে কত হইলে মোস্ট অ্যাকুরেট, কতটুকু কতটুকু হইলে অ্যাভারেজ, কতটুকু কত থেকে কত হইলে লো। এগুলা হচ্ছে এক এক এক্সপেরিমেন্টের জন্য এক এক রকম। আর সব সময় যে লো মানে যে খারাপ তাও না। ধরো তুমি একটা মডেল বিল্ড করতেছো, সেটার কাপ্পা আসলো 0.5, তাহলে তো অ্যাভারেজ, কিন্তু নতুন মডেল হিসেবে ওগুলা অনেক বেশি এফিশিয়েন্ট হইতে পারে। কিন্তু ওভারঅল একটা মডেলকে কারেন্টলি মেশিন লার্নিং অ্যাপ্রোচ বলো বা জিআইএস এ, যে কোনো ধরনের মডেলিং আউটকামকে আমরা তিনটা স্ট্যাটিস্টিক্স দিয়ে ভ্যালিডেট করতে পারি যে ওই মডেলটা কতটুকু কারেক্ট। সেটা হচ্ছে রক কার্ভের অগ ভ্যালু দিয়া, টু স্কেল স্ট্যাটিস্টিক্স দিয়া, টিএসএস, এগুলো সবগুলো হচ্ছে একটা ইন্ডেক্স নাম্বার। ওই নাম্বারের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো কতটুকু কারেক্ট আর রং। আমি সবই সামনে তোমাদেরকে আরেকটু মানে হ্যান্ডফিল দেখাবো। আমি যখন কিছু পেপার তোমাদেরকে দেখাবো ওখানে আরেকটু বুঝতে পারবা। জাস্ট একটু মনে রাখো যে যে ভ্যালিডেট করার তিনটা ইন্ডেক্স আছে, সেটা হচ্ছে অগ ভ্যালু, ট্রু স্কেল স্ট্যাটিস্টিক্স এবং কাপ্পা কোএফিসিয়েন্ট বা কাপ্পা নাম্বার দিয়ে যেটাকে বলে। আচ্ছা, এরপরে কিছু স্পেশাল কনসিডারেশন মডেলিং কাজ করার ক্ষেত্রে, যেটা হয়তো মানে সচরাচর ভুল হয়, এবং আমি আমি আমার বিভিন্ন কাজে ভুল করছি, সেখান থেকে আমি শিখতে পারছি। ঠিক আছে, এই কাজগুলো এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু করে বলি, কি কোন কোন বিষয়ে স্পেশাল কনসিডারেশন রাখবা। স্পেশাল এক্সটেন্ট এবং ডাটা ফিল্টারিং, এগুলো এই দুইটা ফ্যাক্টর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ধরনের মডেলিং কাজ করো এই দুইটা জায়গায় একটু খেয়াল রাখতে হয়, নাইলে মডেল রান করে না। মানে আমরা জিআইএস মডেলিং এর ক্ষেত্রে যে সমস্যাটা অনেক বেশি পড়ি, সেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, মডেল রান করতেছে না, মডেল ফেইল করতেছে, রান হয়ে একটু পর অফ হয়ে যাচ্ছে, বা দেখা গেছে যে অনেক কষ্ট করে 2-3 দিন মডেল রান হয়ে একটা আউটকাম আসছে, লাস্টে গিয়ে দেখলা যে আসলে অ্যাকুরেসি অনেক লো। তো এই জিনিসগুলা ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু জিনিস ভুল করে ফেলি, কিছু জিনিস আমরা আসলে নেগলেক্ট করি। ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এরকম কিছু জিনিস তোমরা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে স্পেশাল এক্সটেন্ট, ডাটা মডেল, কোঅর্ডিনেশন সিস্টেম, পিক্সেল সাইজ এন্ড নাম্বার। স্পেশাল এক্সটেন্টে এই তিনটা জিনিস। ডাটা মডেল বলতে কি বুঝাইছি আমি? ডাটা মডেল বলতে তুমি যে ডাটাগুলো ইউজ করতেছো সেটা কোন ধরনের ডাটা। সেটা কি রাস্টার ডাটা, সেটা কি অ্যাসকি ডাটা, না কোন ধরনের ডাটা? তোমরা নিশ্চয়ই ফার্স্ট ক্লাসে ডাটার অনেক টাইপ সম্পর্কে বলতে পারছো। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার সবগুলা ডাটা একই ধরনের ডাটা টাইপ থেকে হইতে হবে। রাস্টার হইলে সবগুলা ভেরিয়েবল রাস্টার, অ্যাসকি হইলে সবগুলো অ্যাসকি। আবার আমি যে মডেলটা ইউজ করব ওই মডেলটা অ্যাসকি সাপোর্ট করে কিনা বা রাস্টার সাপোর্ট করে কিনা, এটা আমাকে আগে থেকে জেনে নিতে হবে। তো এটা একটা কনসিডারেশন রাখতে হবে যে এই হচ্ছে আমার ডাটা, এগুলা সবগুলা হচ্ছে রাস্টার ডাটা, এগুলো সব, আর এগুলো সবগুলো হচ্ছে এসকি ডাটা যেটা আমার মডেল সাপোর্ট করে। টিক মার্ক। এরপরে কোঅর্ডিনেশন সিস্টেম, আমার সবগুলা লেয়ার, যেই ভেরিয়েবল গুলো আমি কালেক্ট করছি স্পেশাল, সেটা হচ্ছে বায়োগ্রাভিটি ডাটা হইতে পারে, এনডিভিআই হইতে পারে, এলিভেশন হইতে পারে, সবগুলোর কোঅর্ডিনেশন সিস্টেম একই আছে কিনা। অনেক ধরনের কোঅর্ডিনেশন সিস্টেম আছে কিন্তু পৃথিবীতে, আমরা যেটা ওয়ার্ল্ডলি ইউজ করি বাংলাদেশের জন্য WGS 1984। তাহলে তোমার সবগুলা ডাটার এই কোঅর্ডিনেশন সিস্টেম WGS 1984 করে নিতে হবে। অন্য সিস্টেমে থাকলেও সেটাকে কনভার্ট করে নিতে হবে জিআইএস। এরপর পিক্সেল সাইজ এন্ড নাম্বারস, সবগুলা ডাটার পিক্সেল সাইজ একই হইতে হবে। কিভাবে একই হবে? অবশ্যই যখন তুমি একই রেজুলেশনের তোমার ডাটা ইউজ করবে তখন। এখন সমস্যা হয় কি, ধরো সবগুলো ডাটা একই রেজুলেশনে পাওয়া যায় না। ফর এক্সাম্পল ধরো আমি বায়োক্লাইমেটিক ডাটাগুলা হচ্ছে তোমার 10 মিটার বাই 10 মিটারে পাবা, হ্যাঁ এর চাইতেও বড় রেজুলেশনেও পাবা। কিন্তু দেখা গেছে যে হয়তো বা এলিভেশন বা এই ধরনের কোনো ফ্যাক্টরে তুমি ওই 1 কিলোমিটার রেজুলেশনের ডাটা পাইছো। সেক্ষেত্রে তোমাকে কনভার্ট করে নিতে হবে জিআইএস টুল ইউজ করে। কনভার্ট করা যায় খুবই সহজ, দেখলেই পারবা। ঠিক আছে, যখন পিক্সেল সাইজটা একই হয়ে যায় তখন আসলে রো অ্যান্ড কলামের পিক্সেল নাম্বার গুলাও একই সিকোয়েন্সে চলে আসে। এই তিনটা জিনিস যদি ফিট না হয় সবগুলো ভেরিয়েবলের ক্ষেত্রে, তোমার মডেল জীবনেও রান হবে না। ঠিক আছে, এরপরে আসছো ডাটা ফিল্টারিং। ডাটা ফিল্টারিং অনেক বেশি ইম্পর্টেন্ট। রিমুভাল অফ আউটলায়ার
খুবই কনসিডারেশন করে আউটলেয়ার করতে হবে। তোমরা তোমাদের সুপারভাইজারের সাথে কথা বলবা, ইয়ার সাথে কথা বলবা যে কোন ধরনের ডাটাটা আমাকে এখান থেকে বাদ দিতে হবে, কোনটা আমাকে ইনক্লুড করতে হবে, আসলে আদৌ আমার ডাটার ভিতরে কোনো আউটলেয়ার আছে কিনা। এরপর মাল্টি কোলিনিয়ারিটি টেস্ট খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে, যেটা তোমাদেরকে বললাম যে অনেক বেশি ওভারফিট ডাটা দিয়ে আমরা যখন মডেল রান করব, তখন মডেলটা হচ্ছে কি ওভারফিট হয়ে যাবে। সেক্ষেত্রে মানে এগুলা সাইন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড হইতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তাই আমাদেরকে মাল্টি কোঅর্ডিনেটেড টেস্ট করে নিতে হবে। এই জিনিসগুলা মানে আমরা মোটা দাগে শুরুর দিকে সবাই একটু ভুল করি, এখনো ভুল হয় আমাদের, অনেক সময় অনেক কিছু ছুটে যায়। এই জিনিসগুলো তোমরা একটু, যে কেউ যদি নিয়ার ফিউচার এই ধরনের মডেলিং এর কাজ করো, এই জিনিসগুলো একটু স্পেশাল কনসিডারেশনে রাখবা। একটু পর্যন্ত সবাই বুঝছো? আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই কোশ্চেন নাই, তবে আশা করি ভবিষ্যতে আরো বুঝবো। আরো বুঝবা? হ্যাঁ, বুঝার তো শেষ নাই, কিন্তু কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। না ভাই, আপাতত প্রশ্ন নাই। আচ্ছা, আমরাও, আমাদেরও বেশি দূর নাই। আমি বেশি কিছু রাখি নাই তোমাদের জন্য, কারণ তুমি বলতেছিলা যে খুব বেশি attendance নাই, পার্টিসিপেশন নাই। আর আসলে মডেলিং এর কাজ আমার ইচ্ছে ছিল যে তোমাদেরকে হয়তো একটা প্রজেক্ট বা একটা মডেল মানে একদম হ্যান্ড ফিল যদি আমি রান করাইতে পারতাম, তাহলে খুব ভালো হতো। সেক্ষেত্রে তোমরা অনেক কিছু শিখতে পারতো। কিন্তু এইখানে যা আমি বলছি একটু যদি তোমরা মাথায় রাখো, এরপরে এই ক্লাসের পরে তোমরা যদি মডেলিং বেস কোনো একটা পেপার ডাউনলোড করে তো একবার চোখও বুলাও, আমার কাছে মনে হয় তোমরা অনেক কিছু সম্পর্কে ক্লিয়ার হবা যে কি কি হয়েছে না হয়েছে। আমি যদি সেটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, একটু পর্যন্ত সবার ক্লিয়ার হইলো? আমি একটু আগাই। তোমাদের কি ব্রেকের দরকার আছে? না মাঝার? ভাইয়া, শেষ করে ফেলুন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদেরকে যেটা বলতেছিলাম যে অনেক সময় আমরা ফিউচার প্রজেকশন করে থাকি। তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করছিল যে নিশ মডেলিং এর কি হয়। নিশ মডেলিং এর একটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্যাটার্ন হচ্ছে ফিউচার প্রজেকশন। যে কোনো ধরনের মডেলিং এর ক্ষেত্রে আসলে ফিউচার প্রজেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি দেখতে চাচ্ছি যে এখন কি হচ্ছে, কিন্তু আমাকে তো আলটিমেটলি মানুষ দেখতে চায় যে আসলে সামনে কি হবে। সেটার উপর ডিপেন্ড করে আমাদের পলিসি মেকাররা বিভিন্ন ধরনের ডিসিশন নিবে। হ্যাঁ, আমাদের আসলে এই ধরনের কাজগুলো করার মূল ইন্টেনশন কি? আসলে জিআইএস ম্যাপ তো আর কোনো কিছু সেভ করতে পারে না, পলিসি মেকাররা সেটাকে পারে। তুমি যেটা করবে অ্যাজ এ জিআইএস এক্সপার্ট বা জিআইএস এনথুসিয়াস্ট, সেটা হচ্ছে তুমি কোন একটা ইনিশিয়েটিভ নিবা, ঠিক আছে, কোন একটা ডিসিশন দেখাবা যে দেখেন এটা এরকম হইতে পারে। তখন সেটার উপর ডিপেন্ড করে আমাদের পলিসি মেকাররা ডিসিশন নিবে, এবং তাদের ডিসিশনের উপর ডিপেন্ড করে আদার্স সারাউন্ডিং গুলো হবে। তাহলে সেটার জন্য তোমাকে ফিউচার প্রজেকশন করতে হইতে পারে। 26 সালে এরকম হচ্ছে, 36 সালে কিরকম হইতে পারে, সেটার একটা ফিউচার প্রজেকশন লাগবে তোমাকে। তো দুনিয়া তো ভবিষ্যতের দিকে আগাচ্ছে, তো চিন্তা ভাবনাও ওইরকম হয়ে গেছে। তোমাদেরকে আমি বলছিলাম আইপিসিসির কথা, ইন্টারন্যাশনাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ। ওরা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, যারা হচ্ছে ওয়ার্ল্ড এর ক্লাইমেট নিয়ে কাজ করে এবং ফ্রিলি অ্যাভেলেবল ডাটা প্রোভাইড করে। তাদের কাছে তুমি হিস্টোরিক্যাল ডাটা পাবা 1850 থেকে 2014 পর্যন্ত, ঠিক আছে। কারেন্ট ডাটা পাবা নিয়ারলি, এটা খুব সম্ভবত 2025 পর্যন্ত, 25 সাল পর্যন্ত, যেটাকে বাই ক্লাইমেটিক 1 to 19, এই তিনটা ডাটা এই একটু পর্যন্ত ভাগ করা আছে। ফিউচার ডাটা পাবা, ঠিক আছে, 2015 থেকে 2100 সাল পর্যন্ত। মানে ওদের কাছে ফিউচার ডাটা গুলাও ওরা দিয়ে রাখছে তোমাদেরকে, তোমরা যে কোনো ধরনের। হ্যাঁ মাঝার, বলো। ভাই, এই ফিউচার প্রেডিকশন আর হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস, এই দুইটা কি সিমিলার? ফিউচার প্রেডিকশন আর কি ট্রেন্ড অ্যানালাইসিস? জি ভাই, মানে আগে কি রকম ছিল সেই উপর বেস করে ফিউচারে কি রকম হচ্ছে, এগুলা কি দুইটা কি সিমিলার? আহ হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারো। অনেকটা অনেকটা এরকম হইতে হইতে পারে। ট্রেন্ড অ্যানালাইসিস তো তোমার প্রেজেন্ট ওয়ার্কের ক্ষেত্রে হইতে পারে, পাস্ট ওয়ার্কের ক্ষেত্রে হইতে পারে। কারণ ট্রেন্ড অ্যানালাইসিস হয়ে থাকে ধরো কন্টিনিউয়াস কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে তার ট্রেন্ডটা আমরা দেখি। আর ফিউচার প্রজেকশনের ক্ষেত্রে ধরো আহ 5 সালে এরকম ছিল, 15 সালে এরকম হয়েছিল, 25 সালে এরকম আছে, 35 সালে কিরকম হইতে পারে। হ্যাঁ, ফিউচার প্রজেকশনে হচ্ছে এরকম। বুঝে আসছে? মানে হচ্ছে, মানে এই দুইটার বেসিক ডিফারেন্স কি? মানে দুইটা তো সিমিলারই না কিছুটা?
বেসিক ডিফারেন্সটা আসলে মানে কোর জায়গায় ওরা দুজন হয়তো একই, একই কাইন্ড অফ একই। বেসিক জিনিসটা হচ্ছে ধরো কন্টিনিউটির ক্ষেত্রে তুমি যে ট্রেন্ড অ্যানালাইসিস বলতেছো, ট্রেন্ড অ্যানালাইসিস আমরা সাধারণত করি কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে। হ্যাঁ, ডিস্টিংক্ট ডাটার ক্ষেত্রে আসলে ট্রেন্ড অ্যানালাইসিস করা যায় না। কন্টিনিউয়াস ডাটা ধরো তোমার কাছে 1 বছরের ইয়া আছে, প্রিসিপিটেশন ডাটা আছে ডেইলির কোনো একটা দেশের, তাহলে তুমি পরের বছরের জন্য এই যে ট্রেন্ডটা এটার উপর বেস করে পরের বছরটা দিতে পারবা। কিন্তু ধরো তোমার কাছে 1 মাস পর পর বা এই বছরের একটা মিন আছে, আগামী বছরের একটা আছে, তার পরের বছরের একটা আছে, কন্টিনিউয়াস তোমার ট্রেন্ড অ্যানালিসিসটা একটু একটু কমপ্লেক্স বলবো আমি। আর এই এই পার্সপেক্টিভ থেকে আর কি এটাকেও তুমি ট্রেন্ড অ্যানালিসিস বলতে পারো যে হ্যাঁ 5 সালে এরকম ছিল, 15 সালে এরকম ছিল, 25 সালে এরকম আছে, 35-এ কিরকম হইতে পারে। এটাও ওয়ান কাইন্ড অফ ট্রেন্ড অ্যানালাইসিস। কিন্তু আমি এটার মূল ডিফারেন্সটা হচ্ছে আসলে অবজেক্টিভে, বুঝছো? তুমি যদি মাইক্রো লেভেলে কাজ করো তাহলে সেক্ষেত্রে তোমাকে কন্টিনিউটি, ডাটা কন্টিনিউটির উপর বেসড করে বলবে যে এটা কি ট্রেন্ড অ্যানালাইসিস না ডিস্টিংক্ট স্টাডি। জি ভাই, বুঝছি এটা। এগুলো হচ্ছে কিছু ডাটা সোর্স যেগুলো তোমরা এখান থেকে নিতে পারো। এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা যদি কোনো ফিউচার, তোমরা অনেকে হয়তো কাজ করবা, অনেকে বুঝবে না আসলে ফিউচার ডাটাগুলো আমি কোত্থেকে পাবো। এই ডাটাগুলো হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড এবং অথেন্টিক ডাটা। সিএমএফই 5, 6, 6টা হচ্ছে কারেন্টলি চলতেছে। আর হিস্টোরিক ডাটা এগুলো এগুলো সব তুমি আইপিসিসি থেকে পেয়ে যাবা। এখানে এদের ওয়েবসাইট হচ্ছে ফার্স্ট worldclim.org, ওখান থেকে পাবা। ক্লাইমেট ইনফরমেশন থেকেও পেয়ে যাবা এখান থেকে। এখন আসলে কিছু মডেলিং সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদেরকে বলি। সোয়াট, যারা এনভায়রনমেন্টাল সায়েন্সে আছো, আমি জানি না এখানে কে কে আছো, স্ট্রেংথ, উইকনেস, হ্যাঁ, যে যে সোয়াটটা করো, এইটার একটা সফটওয়্যার আছে। এটা ডেভেলপ করছে হচ্ছে এফএও, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। কিউ সোয়াট এগুলোর জন্য কোনো তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে জানতে হবে না। সাধারণত যারা ওয়াটার নিয়ে কাজ করবা, ফ্লাড বা সিলটেশন, সেডিমেন্ট নিয়ে কাজ করে, তারা হচ্ছে সোয়াট সফটওয়্যারটা অনেক বেশি ইউজ করে। সোয়াট, কিউ সোয়াট, ওদের ওয়েবসাইটে গেলে তুমি সফটওয়্যার পাবা, কি কি ধরনের ডাটা দিয়ে মডেলিং করতে করে এবং রিলেভেল পেপার সবকিছুই পাবা ওখান থেকে। গুগল আর্থ ইঞ্জিন, যেটার জন্য তোমাদের প্রোগ্রামিং স্কিল লাগবে, সেটা জাভা স্ক্রিপ্ট হোক, পাইথন হোক, যে কোনো একটা স্কিল লাগবে, এখানে তোমরা মডেল রান করতে পারো। আর আর হচ্ছে ওয়ার্ল্ড এর সবচাইতে মোস্ট ইউজড সফটওয়্যার ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্কস। ঠিক আছে, মানে দুনিয়ার যত স্ট্যাটিস্টিক্যাল মানুষজন আছে যারা এই ফিল্ডে কাজ করে, আর হচ্ছে তাদের জন্য মাস্ট। এখানে অনেক অনেক লাইব্রেরি আছে, আর হচ্ছে খুবই ওপেন, সবকিছু পাওয়া যায়। এবং ওদের মানে হাজার হাজার রকমের লাইব্রেরি আছে ওখানে, এবং এটা খুবই হ্যান্ডি টু ইউজ, সব যে কেউ ইউজ করতে পারবা। এদের এখানে কিছু আমি লাইব্রেরির নাম দিছি: ইএনএম, এসএসডিএম, বায়োমোড টু এসডিএম। এগুলা হচ্ছে আহ, যে ইকোলজিক্যাল নিশ মডেলিং বা স্পিসিস ডিস্ট্রিবিউশন মডেলিং এর জন্য ওয়াইডলি ইউজড লাইব্রেরি। এসএসডিএম টা আমি ইয়া করে দিছি কারণ এটার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, মানে তুমি কোডিং না জানলেও এই লাইব্রেরিটা ইউজ করে তুমি এই ধরনের মডেলগুলো করতে পারবা। ঠিক আছে। এরপর আছে ম্যাক্সেন্ট, এটার জন্য কোডের দরকার পড়ে না। এটা এটা ডেভেলপ করছে ইউনিভার্সিটির নাম আমার আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। এটাও হচ্ছে স্পিসিস ডিস্ট্রিবিউশন মডেলিং নিয়ে তোমরা কাজ করতে পারো এটা দিয়ে, অথবা ল্যান্ডস্লাইড নিয়ে কাজ করতে পারো, ফরেস্ট ফায়ার নিয়ে কাজ করতে পারো। বেসিক্যালি সাসেপ্টিবল এই ধরনের কাজগুলো ম্যাক্সিন দিয়ে করা যাইতে পারে। তারপর আরেকটা খুব ওয়াইডলি ইউজড সফটওয়্যার আছে ইনভেস্ট। এটা দিয়ে তোমরা ওয়াটার ইল্ড, কার্বন সিকুয়েস্ট্রেশন, ব্লু কার্বন, ইকোসিস্টেম সার্ভিস ভ্যালুয়েশন, এই ধরনের মডেলগুলা বিল্ড করতে পারবো। ইনভেস্টের জন্য তোমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার পড়বে না। তোমরা জাস্ট ওয়েবসাইটটা একটু ঘাটলে বিভিন্ন ধরনের ডিটেলস ইনফরমেশন পাবা। মাজার, জি ভাই। একটু পর্যন্ত ঠিক আছে? কোনো ডাউট আছে? আমি কিছু পেপার দেখাবো এখন তোমাদেরকে, ভাই টু ক্লিয়ার। একটু ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু জানার আছে কিনা? ভাই এরকম করতে চাচ্ছি ভাই বা ক্লিয়ার বলতে মনে হচ্ছে যে অনেক কিছু শিখতে হবে। হ্যাঁ, আমি আসলে এখানে ডাউট মানে তোমাদেরকে আসলে মানে নিজেদেরকে ডাউট ফিল করার কিছু নাই। আমি তোমাদেরকে এখানে তোমরা আমাদের মানে অনেক ছোট ভাইরা তো আসে, ভাই এটা করব, এটা কিভাবে করব,
বা এটার জন্য এটা কিভাবে করবো, আমি ওটার মাথায় রেখে স্লাইডটা রেডি করার চেষ্টা করছি যে তোমাদেরকে যাতে কিছু ইনফরমেশন দিতে পারি। দেখো এটা দিয়ে এটা করতে পারো তোমরা, এরপর তোমরা কারণ আমার 1 ঘন্টায় আমি এখানে তোমাদেরকে আসলে ভাবেই অনেক অনেক বেশি কিছু শেখানো পসিবল না। হোয়াট আই ক্যান ডু বেটার ইজ তোমাদেরকে একটা ওয়ে দেখাই দেওয়া যে এই হচ্ছে রাস্তা, এইটা এইভাবে করে তুমি আগায় যাও, তোমাকে হেল্প করার জন্য অনেকজন আছে। ঠিক আছে, যে এটা এইভাবে আর কি। তো আমি জানি না আমি কতটুকু করতে পারছি। আহ টিল নাও একটু পর্যন্ত কারো কোনো কিছু জানার থাকলে বা কারো কোনো কিছু শেয়ার করার থাকলে আমাকে বলতে পারো, এরপর আমরা কিছু পেপার দেখবো। তাই একটুকু ক্লিয়ার, এখন পেপারের সেকশনে যেতে পারি। পেপার সেকশনে যেতে পারি। আচ্ছা, এখানে কোন কোন সেমিস্টারে আছো তোমরা? তাইলে আমি ওই হিসাবে তোমাদেরকে ব্যাপারে কিছু নলেজ দেবো আর কি। ভাই আমরা হচ্ছে ফিফথ, আর হচ্ছে নিলয় হচ্ছে ফোর্থের। ফিফথ অ্যান্ড ফোর্থ। আচ্ছা, তোমরা তো তার মানে খুব সামনেই আহ সামনেই খুব সম্ভবত ইয়া করবা, আহ মানে প্রজেক্টের কাজ বা এই ধরনের কাজগুলো শুরু করবা। উম, আচ্ছা, একটু পর্যন্ত হচ্ছে কিছু আইডিয়া নিয়ে যাও লিস্ট, আমার কথা হচ্ছে এটা, যাতে যখন তোমরা প্রজেক্টের কাজ শুরু করবা, উম, এখান থেকে যদি কিছু ইন্সপিরেশন পাও তাহলে এই ধরনের কিছু তো করলে করলা, এখান থেকে যদি কোনো নলেজ তোমাদের কাজে লাগে সেটাই সেটাই হচ্ছে অনেক বড় কিছু আর কি। আমাদের আসলে রিসোর্সের অনেক লিমিটেশন আছে। সবচেয়ে ভালো হইতো যদি আমরা এই ক্লাসগুলো আসলে ফিল্ড প্র্যাকটিক্যালি নিতে পারতাম, কারণ তখন হয়তো তোমাদেরকে অনেক কিছু দেখানোর সুযোগ থাকতো। এইখানে লিমিটেড রিসোর্সের ভিতরে অনেক কিছু আসলে সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, যেহেতু ফিফথেও আসছো ফোর্থেও আসছো, ব্যাপার সেকশনে যেহেতু যাব, তোমাদের হয়তো ইতিমধ্যে অনেক ব্যাপার দেখার পড়ার অভিজ্ঞতা না হইলেও হয়তো অ্যাটলিস্ট দেখার হয়তো অভিজ্ঞতা হয়েছে। আম, আচ্ছা ঠিক আছে, আমি ওইদিকেই যাব। একটু পর্যন্ত কারো কোনো তো ইয়া নাই না? আম, কোনো কোশ্চেন আছে? কারো কোনো কিছু জানার আছে? না ভাই, এখনো নাই। আচ্ছা, এখানে আমি কিছু তোমাদেরকে, যেহেতু লাস্ট ক্লাস ওই জন্য আমি তোমাদের জন্য কিছু সোর্স রাখছি যেখান থেকে তোমরা আরো ইন ডিটেলস শিখতে পারো। জিআইএস, রিমোট সেন্সিং এর বিভিন্ন প্রজেক্ট অ্যাপ্লিকেশন ফ্রিলি অ্যাভেলেবেল, কিছু ওয়েবসাইট আছে, ব্লগ সাইট আছে, এখান থেকে অনেক ধরনের প্রজেক্ট করা যেতে পারে, মাল্টি কোড। এর জন্য আমি এসটিএইচডি এর একটা ভালো ওয়েবসাইট রাখছি, তোমরা এগুলো এক্সপ্লোর করলে অনেক অনেক ডিটেলস কিছু জানতে পারবা। আচ্ছা, আমরা তাহলে কিছু পেপার দেখি। আজার, দেখা যাচ্ছে? ভাই স্লাইডেই আছি এখনো, মানে ফ্লাইটেই স্লাইড আছো? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ওকে। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে না? জি ভাই, এখন পেপার দেখা যাচ্ছে। ওকে, রাইট। আচ্ছা, তোমাদের তো অলরেডি যেহেতু ফিফথ, তাহলে মোটামুটি ব্যাপার তো ঘাটাঘাটি করার অভ্যাস আমার কাছে মনে হয় হয়ে উঠছে। তখন আমি কিছু এক্সট্রা কথা বলবো, তোমরা কিছু মনে করো না। আমি মানে ইরেলেভেন্ট কথা তো বলতে পারি আমাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা দেখো, এখানে একটা জিআইএস বেস ল্যান্ডস্লাইড সাসেপ্টিবিলিটি ম্যাপিং, লজিস্টিক রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট ডিসিশন এন্ড রিগ্রেশন ট্রি মডেল। এই লজিস্টিক রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট ডিসিশন এন্ড রিগ্রেশন ট্রি মডেল ইউজ করে ওরা একটা ল্যান্ডস্লাইড সাসেপ্টিবিলিটি মডেল বাংলাদেশ। এটা হিলিয়ন জার্নালে পাবলিশ হয়েছে, এলসেভিয়ার এর একটা খুব রিনাউন্ড জার্নাল। হ্যাঁ, তাহলে আমরা যদি আগাই, আমি তোমরা একটু অ্যালাইন করার চেষ্টা করবে যে জিনিসটা পড়ছো সেটা এখানে দেখতে পারতেছো কিনা। আমরা যদি শুরুর দিকে যাই, স্টাডি এরিয়া, স্টাডি এরিয়ার ভিতরে তোমরা দেখবা এইখানে সি নাম্বার ম্যাপের ভিতরে যে ল্যান্ডস্লাইড, নন ল্যান্ডস্লাইড, তোমাদেরকে আমি বলছিলাম যে সিওডো অ্যান্ড অ্যাবসেন্স কোথায় হইছে এবং কোথায় হয় না, এটা হচ্ছে ওইটার রেকর্ড। যে রেড ডট গুলো হচ্ছে এই জায়গায় ল্যান্ডস্লাইড রেকর্ড হইছে আর কি। আর গ্রিন ডট গুলো গুলো হচ্ছে এগুলো হচ্ছে এই জায়গাগুলোতে কোনো
ল্যান্ডস্লাইড এখনো হয় নাই। এই রেকর্ডটা আমাদের মডেলিং এর ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল যে আমাদেরকে ইনভেন্টরি করতে হয়, যে অকারেন্স রেকর্ডটা কালেক্ট করতে হয়। সেইটা ওরা শুরুতে। তোমরা কি আমার কথা বুঝতেছো? জি ভাই, বুঝতেছি। আচ্ছা, রিলেট করতে না পারলে আমাকে বলবা যে ভাই এটা তো বুঝি নাই, এটা তো মনে হয় আগে এখানে তো দেখতেছি। এই ধরনের বিষয় যদি কোনো কিছু হয় আমাকে ডিরেক্টলি অ্যাড্রেস করবা। আচ্ছা, আমাদের এই যে ইনিশিয়াল কাজ ছিল কি অকারেন্স রেকর্ডটা করা, দেখো ওরা এটাই করছে, এখানে অকারেন্স রেকর্ড করে নিচ্ছে। আচ্ছা, এই যে বিভিন্ন ভাই জায়গা। ওই ম্যাপ চারটা নিচের দুই ম্যাপটা কি সেমই? এই দুই ম্যাপটা, হ্যাঁ, এটা নিচের হচ্ছে এই দুইটা। দেখো এইখানে হচ্ছে কি, এইখানে হচ্ছে উম, ভালো কোশ্চেন করছো। এখানে হচ্ছে ওরা এই সি নাম্বার হচ্ছে, তুমি যদি এখানে দেখো ল্যান্ডস্লাইড ট্রেনিং, ঠিক আছে? হ্যাঁ, সি নাম্বারটা হচ্ছে কি ল্যান্ডস্লাইড ট্রেনিং, এইগুলা হচ্ছে ওরা ফিল্ড ইনভেন্টরি করে পাইছে। আর এই যে ডি নাম্বার যেটা, এগুলো এগুলা দিয়ে হচ্ছে ওরা মডেলটা টেস্ট করছে। ট্রেনিং এন্ড টেস্টিং দুটো জিনিস আছে, ঠিক আছে? একটা দিয়ে হচ্ছে আমি যদি আরো আরো অ্যাকুরেটলি বলি, আহ, এই এই সি নাম্বারটা গুলো হচ্ছে ওই রেকর্ড গুলা যেগুলা ওরা ফিল্ড ইনভেন্টরি করে বের করে আনছে, ঠিক আছে? এখান থেকে যেগুলো মোস্ট ফিজিবল, যেগুলোর উপর বেস্ড করে ওরা মডেলটা রান করছে, সেগুলো হচ্ছে ডি এর গুলা, বাকিগুলা ওরা বাদ দিছে। বুঝে আসছে? ভাই মানে দেখো, হচ্ছে ওইখানে গিয়ে একবারে হচ্ছে দেখছে যে এই জায়গাগুলোতে হয়েছে, আর এরা হ্যাঁ, যে হচ্ছে মডেল গুলা বানাইছে ওইটাতে হুম, ট্রেন আপ করে পাইছে যে এই জায়গা আমার মডেল দেখাচ্ছে এই জায়গাগুলোতে হয়েছে, পরে এই দুইটার ভেতর কম্প্যারিজন দেখাইছে যে আমার মডেল আর ওই জায়গাগুলোতে হয়েছে এইটা। না না না, সি তে হচ্ছে তোমাকে তো শুরুতে হচ্ছে ফিল্ড ইনভেন্টরি করে ফিল্ডের ডাটাগুলো নিয়ে আসতে হবে, তাই না? ওরা এই সি এ যা দেখছো তা সবই হচ্ছে ওরা কি নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওর তো আর সব ডাটা দিয়ে কাজ করতে পারবে না, ফিল্টার করতে হচ্ছে না? ফিল্টার করার পরে সে কি এই ডাটাগুলো রাখছে, এইগুলো দিয়ে সে হচ্ছে কি মডেলটা টেস্ট করবে। মানে এই এতগুলা ডাটার ভেতর থেকে জাস্ট এইগুলা ডাটা নিছে সেইগুলো। হ্যাঁ 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 হ্যাঁ। জি ভাই, এখানে বুঝছি। অনেক কিছু আছে, যেমন ধরো তোমাদেরকে আমি একটা জিনিস হয়তো আগে বলি নাই, সেটা হচ্ছে ধরো তোমার পিক্সেল সাইজ যদি ধরো 10 বাই 10, হুম, তাহলে তোমার প্রতি পিক্সেলে একটা মাত্র কি পড়বে, রেকর্ড পড়বে, একের বেশি না। কারণ তাইলে হবে কি ওই পিক্সেলটা ডাবল কাউন্ট হবে, ঠিক আছে? তো এইটার একটা বিষয় আছে আর কি, তো পার পিক্সেল একটা করে, তাহলে পিক্সেল সাইজের উপর ডিপেন্ড করে আমাকে ওই অনেকগুলা কি করতে হবে, বাদ দিতে হবে। মানে যদিও অনেক ছোট জায়গায় করে দেখাইছে এই জন্য মনে হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে, কিন্তু না, এগুলা হচ্ছে অনেক মানে ডিস্টেন্স আছে এগুলোর ভিতরে ভালোই একটা থেকে। বুঝছো মাজার? জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে আমি এই যে আমার রেকর্ডটা আমি নিয়ে আসলাম। এই যে ওরা এখান থেকে কিছু ছবি দিছে, এই এই জায়গাগুলো থেকে ওরা রেকর্ড গুলো নিছে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে। হ্যাঁ, ওই যে দেখো মডেলিং এর ইনভেন্টরি ম্যাপ, ল্যান্ডস্লাইড কন্ডিশন ফ্যাক্টর রিগ্রেশন। আচ্ছা, এই দেখো এখন, এখন ওই যে আমাদেরকে আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল, এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলার কালেক্ট করা, তাই না? প্রথমে ছিল ফিল্ড ইনভেন্টরি করে আমার অকারেন্স রেকর্ডটা নেওয়া, সেকেন্ড কাজ ছিল এনভায়রনমেন্টাল ভেরিয়েবল গুলা কালেক্ট করা। এই যে দেখো ল্যান্ডস্লাইড কন্ডিশন ইন ফর দ্য রিসার্চ ইউজড ইন লিটারেচার ইন বাংলাদেশ, কোন কোন গুলো ওরা নিবে, ওগুলো তারা কিছু লিটারেচার রিভিউ করে আগে থেকে ওই গুলো কি করছে, কালেক্ট করছে। কি কি? এলিভেশন, অ্যাসপেক্ট, স্লপ, কার্ভেচার, প্রোফাইল, জিওলজি, আরো কিছু অ্যান্টিভিআই, এইগুলা হচ্ছে জিওলজিক্যাল ফিচার, এনভায়রনমেন্টাল লেয়ার্স, যেগুলা দিয়ে ওরা কি করবে এই আদার্স ওই যে তোমার ট্রেন আপ কাজ করবে। বুঝছো সবাই? জি ভাই, এটা বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড স্টেজ হয়ে গেল। এখন আর এই যে দেখো এই হচ্ছে ফ্যাক্টর যেগুলো ওরা নিছে, আহ, সবগুলা কালেক্ট করছে আর কি, এলিভেশন, অ্যাসপেক্ট, স্লপ, আদার্স, যেই যেই ডাটাগুলা ফিচার্স ল্যান্ডস্লাইড এর সাথে রিলেটেড সবগুলা ডাটা ওরা কালেক্ট করছে। আচ্ছা, এরপর তোমরা যদি এখানে দেখো, এই যে দেখো অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট অফ এলইউএলসি ম্যাপ, এখানে এই যে কাপ্পা একটা ডিজিট আছে 0.99, অনেক অ্যাকুরেট এলইউএলসি করছে। এই জন্য তোমাদেরকে বলছিলাম যে এই ফ্যাক্টর গুলো তোমাকে মাথায় রাখতে হবে, এগুলা দিয়ে তোমরা বুঝবা আসলে কতটুকু কারেক্ট হয়েছে, কতগুলা কি হয়েছে না হয়েছে। এই যে মাল্টি কোঅর্ডিনেটেড টেস্ট করছে ওরা, সবগুলো তো তোমাকে ইয়ে করতে পারবে না ওরা,
তাই দেখতেছো? ওরা কাপ্পার ভ্যালুটা পাইছে কই থেকে, মানে কিভাবে ক্যালকুলেট করছে? হ্যাঁ, এটা তো এই যে তোমাকে বললাম বের করতে হয়। ধরো তোমরা যখন অ্যানুয়াল কোর্স তোমরা যখন করছো, তখন তোমাদেরকে কিছু ফিল তোমাদের হচ্ছে হ্যাঁ, গ্রাউন্ড ট্রুথিং করে ও ধরো এখানে হচ্ছে বিল্ড আপ এরিয়া, এখানে একটা জিপিএস লোকেশন, এখানে হচ্ছে ফরেস্ট, এখানে একটা জিপিএস লোকেশন, ফিল্ড বেসড। তারপর ওইটাকে GIS এ install করে তোমার তুমি যেটা আগে থেকে predict করে রাখতে হবে, ওইটার সাথে কি করতে হবে, cross করতে হবে। ধরো তুমি 20টা ক্রস চেক করছো, তার ভিতর তোমার 18টা হয়েছে, 2টা হয় নাই, তাহলে কত পার্সেন্ট হয় নাই সেটার উপর ডিপেন্ড করে তোমাকে এই যে 0 to 1 এর ভিতর একটা কি ভ্যালু আসবে। হ্যাঁ, ওইটার বেসড করে তোমাকে এই কাজটা দিবে। আর তখন হচ্ছে তোমার এই যে প্রেডিক্টেড এলইউএলসি আর ফিল্ড ইনভেস্টিগেশনের যে আহ, মানে গ্যাপ, এটা যত কম হবে তোমার কাপ্পা ভ্যালুটা বেশি হবে, তোমার এলইউএলসি ক্লাসিফিকেশনটা তত বেশি অ্যাকুরেট হবে। এটা আসলে তোমাদেরকে তখন একটু বলা উচিত ছিল, আমি জানি না ও কেন স্কিপ করছে। ঠিক আছে, এটা factor, আমি তোমাকে বললাম যে এটা একটা ইন্ডেক্স, এটা দিয়ে তুমি বুঝতে পারবে যে কতটুকু অ্যাকুরেট। জিআইএস এ কাপ্পা খুবই মানে ওয়াইডলি ইউজড একটা আহ, বুঝছো মজার? জি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে এই যে মাল্টি কোঅর্ডিনেটেড স্পেসগুলা, যে কোন কোন ভ্যারিয়েবল, এতগুলা ভ্যারিয়েবল, এখানে যতগুলা ভ্যারিয়েবল আছে সবগুলা তো আর কাজে লাগানো যাবে না, যে কোনগুলা হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে সেটা দেখাইতে হবে। তো সেখান থেকে ওরা করার পরে আহ যেগুলা দরকার ওগুলা রাখছে। উম, এরপর ওরা বেসিক্যালি র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদমটা ইউজ করছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু রেজাল্ট নিয়ে দিই। এখানে এগুলো হচ্ছে মেথডস, এই যে ওদের আউটকাম, ফাইনাল আউটকাম হচ্ছে যে কোথায় হাই, কোথায় লো, মিডিয়াম, ভেরি হাই, ল্যান্ডস্লাইড সাসেপ্টিবিলিটি ম্যাপিং। ঠিক আছে, ওরা বেসিক্যালি 3টা মডেল ইউজ করছে: লিনিয়ার রিগ্রেশন, র্যান্ডম ফরেস্ট আর ডিআর। ভাই উপরের সাইডে র্যান্ডম ফরেস্টের একটা গ্রাফ মানে দেখাইছে, ওই গ্রাফটাকে একটু বুঝাই দিবেন? এটা হ্যাঁ। আচ্ছা, আম, এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে তোমাকে আহ তোমাদের আচ্ছা, এখানে হচ্ছে বেসিক্যালি যেটা হয়, run করো তুমি, হ্যাঁ, এখান থেকে রান করার পর এখানে এসে শেষ হয়, কিন্তু এইখানে টোটাল র্যান্ডম ফরেস্টটা কি হয়, র্যান্ডম ফরেস্ট হয় যখন অনেকগুলা ভেরিয়েবল, হ্যাঁ, অনেকগুলা ভেরিয়েবল একটা একটার সাথে ইন্টারলিঙ্ক হয়। র্যান্ডম ফরেস্টের যদি অ্যালগোরিদম একটা আরেকটার সাথে কি হয়, অনেকগুলো ট্রি করে। কি করে আমরা একটা ডিসিশন ট্রি মেথড পড়ছি না, ডিসিশন ট্রি আর র্যান্ডম ফরেস্ট মেথড হচ্ছে অনেকটা মানে কোরিলেটেড। অনেকগুলো ডিসিশন ট্রিকে একসাথে করে র্যান্ডম ফরেস্ট ডেভেলপ করা হয়েছে। এখানে স্পেলিংটাও ভুল আসছে, র্যান্ডম ফরেস্ট হবে। তো এইখানে যেটা হয় যে ট্রি এর সংখ্যা যত বাড়ে, ট্রি এর সংখ্যা যত, লুপ যত বাড়বে, মানে মাল্টিপল টাইম এটাকে রান করবে মডেল মোর অ্যাকুরেট পাওয়ার জন্য, ট্রি এর সংখ্যা যত বাড়ে, এটা দ্বারা বুঝাইছে যে বেসিক্যালি ট্রি এর সংখ্যা যত বাড়ে এটা কত ব্যালেন্স কিনা। ঠিক আছে, তোমার মডেলটা যত ব্যালেন্স কিনা, তুমি যদি এটা দেখো যে এটা ইনিশিয়ালি অনেক ইয়ে থাকলেও আলটিমেটলি শেষ পর্যন্ত একটা ব্যালেন্স স্টেটে এসেই শেষ হয়েছে, এটা নিয়ার অ্যাবাউট 0.10 ইরোর। ঠিক আছে, র্যান্ডম ফরেস্টের একটা ইরোর ম্যাট্রিক্স আছে, এইটা যত কম হবে তোমার আউটপুটটা তত বেশি রিলায়েবল হবে আর কি। ম্যাক্সিমাম এই ট্রিজ নাম্বার 500-তে এসে এটার, যদি তুমি দেখো এটার তোমার ইয়াটা হচ্ছে 0.15 এর নিচে ইরোরটা। দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি যে যে এত 500 বার মাল্টিপ্লাই করার পরও আমার ইরোরটা অনেক কম আসছে। দ্যাট মিনস আমার যে অ্যাকুরেসিটা অনেক বেশি, এটা সেটা অনেক বেশি কি হাই। বুঝছো? জি ভাই, মানে আমি কত বেশি ডাটা নিচ্ছি আর লাস্টে কি রকম স্টেবল হচ্ছে পাচ্ছি মডেলে, সেটা। ডাটা না এক্স্যাক্টলি, কারণ হচ্ছে আমি তোমাকে বললাম অনেক মানে অনেকবার ওরা ইন্টারলিঙ্ক করে ডাটা, অনেকবার রেপ্লিকেট মডেল, অনেকবার রান, আর 500টা ট্রি পর্যন্ত যখন আমি রান করছি তখনও দেখা গেছে যে আমার ডাটার যে অ্যাকুরেসিটা
সেটা যে ইরোর, এটা 0.15 এর নিচে। দ্যাট মিনস আমার যে মডেলটা এটা অনেক বেশি ব্যালেন্স। দ্যাট মিনস ব্যালেন্স মডেলটা আমাকে কি অনেক বেশি রিলায়েবল এন্ড অ্যাকুরেট আউটপুট দিবে। এখানে বলেছে যে আমার আউটপুটটা অনেক বেশি রিলায়েবল। বুঝছো? ভাই কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে তো ওই মানে একটু আচ্ছা, প্রবলেম আমি হচ্ছে আর কি। আগাচ্ছি আগাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই ফাইনাল আউটপুট ওরা যেটা পাইছে। দেখি ওরা হচ্ছে কি। এখানে বিভিন্ন electrical এগুলো করছে। এই যে তোমাদেরকে যে রক কার্ভের অগ ভ্যালু বলছিলাম, মনে আছে? মজার মনে আছে? অ্যাকুরেসি মেজারমেন্টের জন্য তিনটা জিনিস করতে পারি আমরা: রক কার্ভের অগ ভ্যালু, টিএসএস, টু স্কেল স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে মডেলের রক কার্ভ। হ্যাঁ, এখানে এখানে তিনটা মডেল রান করছে ওরা: এলআর, আরএফ, টিআর। আর এই যে রক টাইপের অঙ্কগুলো, এইগুলা হচ্ছে দেখো, এই যে এলআর এর পাশে 0.943, 917, 947 এন্ড রেফারেন্স টাইম। এই যে ইয়েলোটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে মোর ব্যালেন্স টাইপ। এখন তুমি যদি দেখো যে তিনোটা জায়গায় ওরা 0.9 আপ, প্রায় নিয়ারলি ওয়ান এর কাছাকাছি। ম্যাক্সিমাম ভ্যালু হয় ওয়ান। তো দ্যাট মিনস আমরা বলতে পারি যে এটা অনেক বেশি অ্যাকুরেট একটা মডেল। বুঝে আসছে? রক টাইপের অফ ভ্যালু, এটা তুমি যখন মডেল রান করবে, মডেলই এটা তোমাকে রেডি করে দিবে, আউটপুট দিবে। তোমরা ভুলে গেছো, আমি তোমাদেরকে বলছিলাম তো যে আমরা তিনটা ইন্ডেক্স দিয়ে মডেলের অ্যাকুরেসি মেজার করতে পারি। এটা হচ্ছে রক কার্ভের অগ ভ্যালু, ট্রু স্কেল স্ট্যাটিস্টিক্স বা টিএসএস, এবং আরেকটা হচ্ছে কাপ্পা, কাপ্পার ডিজিট দিয়ে। এলইউএলসির ক্ষেত্রে কাপ্পাটা অনেক বেশি ইউজ হয়, কিন্তু মডেলের ক্ষেত্রে ইন জেনারেল রক কার্ভটা আমরা দেখি। মাজার, কোনো কোশ্চেন? ভাই কমপ্লেক্স লাগতেছে। কি বলো, এত বড় মানুষ! এমনি এটা তো বুঝছো যে আসলে আমরা মডেলটাকে ভ্যালিডেট করতে হবে, এটা কি কতটুকু কারেক্ট, কতটুকু অ্যাকুরেট, এটা আমরা বুঝবো কি দিয়ে? সেটা হচ্ছে এটা তো বুঝছো। জি ভাই, মানে হচ্ছে ওয়ানের যত কাছাকাছি থাকবে তত মানে ভালো। হ্যাঁ, সেটা কিসের বেসিসে, যে এই জব কার্ভের এই ভ্যালুটা দিয়ে। ঠিক আছে তো? জি ভাই। হ্যাঁ, এইটা বুঝতে পারলে হয়েছে। তুমি এই নলেজটা নিয়ে যাও অ্যাটলিস্ট, যে যে আমরা যখন একটা মডেল রান করব তখন এইরকম একটা গ্রাফ আসবে যেটার নাম হচ্ছে রক। ওইখানের একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা যদি ওয়ানের যত কাছাকাছি হবে তত হচ্ছে অ্যাকুরেট। অ্যাটলিস্ট এইটুকু বুঝো। যখন কাছে তখন যদি করো, আমার কাছে মনে হয় তোমরা তখন এই নলেজটা করতে কাজে লাগে। আমি তোমাদেরকে এতক্ষণ যা বুঝলাম, আমি চেষ্টা করতেছি যে ব্যাপার দিয়ে তোমাদেরকে ওটাকে একটু ভিজুয়ালাইজ করে তোমাদেরকে দেখানো। দেখো, এই জিনিসগুলাই হয় একটা মডেলিং কাজে। এটা তো পাবলিশ পেপার, তো অবভিয়াসলি এটা রিভিউ হয়েই আসছে, অনেক এক্সপার্ট এটা রিভিউ করছে। That means তারপর এখানে আসছে। আর তোমরা যদি ইন্টারলিন করতে পারো আর কি। আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তাহলে আমরা দেখি যদি আর একটা পেপারে যাইতে পারি। আমাদের টাইম চলে যাচ্ছে, তোমরা শেষ করতে যাচ্ছ? আরেকটা পেপারে যাবো আমরা না শেষ করবো? ভাই একটু শর্টে শেষ করলে ভালো হয়, মানে অলরেডি দেড় আচ্ছা, ঘন্টার মতো হয়েছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দেখি, আমি শেষ করে দিব তারাও। আরেকটা ব্যাপার তোমাদের দেখাই। আহ আচ্ছা, এইটুকুর ভিতরে তোমাদেরকে আরেকটা একটু আউট নলেজ কথা বলি। সেটা হচ্ছে, অনেকে পেপার পেপার পড়বার সামনে অনেক পেপার পড়ার দরকার হতে পারে। পেপার পড়ার ক্ষেত্রে একটা অনেক শর্ট ট্রিক্স আছে, এবং একটা খুবই সিম্পলিয়াস্ট ওয়ে আছে আর কি, যেটা ফলো করতে পারো সবসময়। পড়বা এইভাবে যে আগে টাইটেলটা পড়বা, টাইটেল পড়ে বুঝার চেষ্টা করবা যে আসলে এইখানে কি বলতে চাইছে। ফর এক্সাম্পল, ধরো এখানে ফ্লাড সাসেবিলিটি অ্যাসেসমেন্ট, ইট মিনস এটা ফ্লাড সাসেবিলিটি অ্যাসেসমেন্ট করছে কিভাবে জিআইএস বেস অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস এই মেথডটা ইউজ করে, এন্ড ফ্রিকোয়েন্সি রেশিও মডেল, এই দুইটা মডেল ইউজ করে। তাহলে বুঝতে পারছো যে আচ্ছা, এই ব্যাপারে এই নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। এরপর পড়বা কি? অ্যাবস্ট্রাক্টটা। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে পুরা পেপারের সামারি। সো অ্যাবস্ট্রাক্ট পড়লে তোমার পুরা পেপার সম্পর্কে একটা আইডিয়া আসবে।
এরপরে যদি তোমার কোনো কিছু দরকার পড়ে, ডিরেক্ট ম্যাথডসে যাবা, কিভাবে করছে সেটা দেখবা। এরপর আর কি, এরপর যদি আরো জানার দরকার পড়ে বাকিটুকু দেখবা। তো এটা একটা প্রসেস আর কি। তোমার টাইটেল, এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এরপর মেথড, এইভাবে পড়া যায়। অল্প সময়ে একটা পেপার যদি পড়তে। ফ্লাড আছে, এক সেকেন্ড আমাকে বেশি সময় নিব না তোমাদের। ভাই ধরেন আমি যে পারপাসে পেপারটা হচ্ছে পড়তেছি, মানে ওইটা অ্যাবস্ট্রাক্টে নাই, সেই ক্ষেত্রে কি মানে বাকিটুকু কন্টিনিউ করার দরকার আছে নাকি স্কিপ করব? বুঝি নাই, একবার বলবো। মানে ধরেন, মানে অ্যাবস্ট্রাক্টে মানে আমি যে পারপাস নিয়ে হচ্ছে পেপারটা পড়বো, হ্যাঁ। মানে একটা কিছু ফাইন্ড আউট করার জন্য, কিন্তু দেখলাম ওকে। যে হচ্ছে অ্যাবস্ট্রাক্টে ওই বিষয়টা নাই, এক্ষেত্রে কি ওই পেপারটা স্কিপ করা লাগবে না মানে পড়াটা কন্টিনিউ করা উচিত? এখন ধরো তুমি আগে টাইটেল পড়ে বুঝছো যে আচ্ছা এটা তো মনে হয় এই জিনিসটা থাকতে পারে, তাই না? এরপর অ্যাবস্ট্রাক্টে কি জিনিস থাকে, ধরো তুমি এমন একটা জিনিস জানতে চাইছো যে ওই মেথডে এই জিনিসটা ওরা ইউজ করছে কিনা। ঠিক আছে। ধরো ওদের এই, এখন সেটা অ্যাবস্ট্রাক্টে নাও থাকতে পারে। অ্যাবস্ট্রাক্টে সাধারণত থাকে যে কোন মেথড গুলো ইউজ করছে, সিগনিফিকেন্ট রেজাল্ট গুলো কি কি, এই জিনিসগুলো থাকে অ্যাবস্ট্রাক্টে। কারণ সবকিছু তো দেওয়া পসিবল না, অ্যাবস্ট্রাক্টের ওয়ার্ড লিমিট হচ্ছে 250 ওয়ার্ড থেকে 300 ওয়ার্ডের ভিতর একটা অ্যাবস্ট্রাক্ট হইতে হয়। সেই ক্ষেত্রে তোমাকে ওই মুখ জায়গায় যেতে হবে আর কি, যে জায়গায় এখন তোমার কোশ্চেন যেটা, তুমি যেটা চাচ্ছ সেটা পাবা কিনা। এখন সেটা কি তুমি ফাইন্ডিং চাচ্ছ? ফান্ডিং চাইলে সবচেয়ে বেস্ট হচ্ছে তোমাকে সরাসরি টাইটেল পড়ে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটার ভিতরে আছে, রেজাল্টে চলে যাওয়া। তোমার কাছে যদি মনে হয় যে কোনো মেথডের একটা বিষয় জানতে চাচ্ছ, এখন ওই মেথডটা দিয়ে হয়তো এরা কাজ করছে, সবার আগে তো তুমি টাইটেল দিয়ে বুঝছো যে আসলে এই এই মেথড দিয়ে ওরা কাজ করছে, এটার ভিতর থাকতে পারে। তখন এই টিকটা পাইছো, তখন তুমি ডিরেক্ট মেথডে চলে যাবা যে সেকশনে তোমার আছে। কারণ অ্যাবস্ট্রাক্টে সবসময় সবকিছু পাবা না, ঠিক আছে? একটা পেপারের জাস্ট সামারি, খুব মানে উপরের যে মূল সিগনিফিকেন্ট জিনিসগুলোই অ্যাবস্ট্রাক্টে থাকে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এগুলো আসলে পড়া মানে ইয়া না আর কি, যদি না না দরকার পড়ে আর কি রিলেটেড। এগুলা ইন্ট্রোডাকশন গুলো দরকার পড়ে যখন তুমি পেপার লিখতে যাবা, তখন অনেক সময় অনেক ইনফরমেশন গ্যাদার করার জন্য এগুলো দরকার পড়ে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ তোমার কোনো একটা জিনিস বোঝার জন্য, কোনো একটা পেপার বোঝার জন্য ইন্ট্রোডাকশন পড়ার কোনো দরকার নেই। টাইটেল পড়বা, অ্যাবস্ট্রাক্ট পড়বা, মেথডে চলে যাবা, ভাল লাগলে রেজাল্টটা একটু দেখবা, শেষ। হাজার বুঝাতে পারছি? জি ভাই, জি। আচ্ছা, লাস্ট লাস্ট তোমরা কি নিয়ে দেখতে চাও বলো দেখি। ফরেস্ট ফায়ার আছে আমার কাছে, স্পিসিস ডিস্ট্রিবিউশন, তোমাদের মধ্যে একজন ইকোলজিক্যাল নিশ মডেল নিয়ে দেখতে চাইছিল, ওটা নিয়ে ওকে একটু দেখাই, এই ব্যাপারটাই দেখাই। এই ব্যাপারটা আমার একটা খুব প্রিয় ব্যাপার। ভাই যেগুলা পেপার হচ্ছে পেইড, এগুলো কিভাবে ডাউনলোড করা লাগবে? পেইড পেপার ডাউনলোড করার অনেকগুলো ওয়ে তো আছে। একটা হচ্ছে, আসলে এখন আস্তে আস্তে কমে আসতেছে ওয়ে। আগে তো আমরা ধরো সাইহাব থেকে নিতে পারতাম, ঠিক আছে? সাইহাব এখন হচ্ছে তুমি মোটামুটি লাস্ট, এখন 26 সাল তো, 24 25, 24 সালের পরের পেপার গুলা সাহেবে আসলে এখন আর পাওয়া যাচ্ছে না, কারণ এটার আপডেট বন্ধ হয়ে গেছে। এর আগের গুলো পাওয়া যায়। এখন এখন কারেন্ট গুলোর ক্ষেত্রে একটু প্যারা হয়ে গেছে। প্যারা হয়ে গেছে বলতে তোমরা যেটা করতে পারো, অথরকে একটা মেইল দিতে পারো, ঠিক আছে? আর পরে কিছু থার্ড পার্টি সোর্স আছে, কিন্তু কোনোটাই আসলে রিলায়েবল না, সবগুলো বেশি দিন কাজ করে না, কিছুদিন পর পর অফ হয়ে যায়। তো এটা একটা সমস্যা আর কি আমাদের মতো, মানে মিডল, আমাদের মতো এরকম মানে হত দরিদ্র দেশের স্টুডেন্টদের জন্য। আমি যেটা করি, ধরো উম, অনেক পরিচিত বড় ভাই আছে, যদি না দরকার পড়ে একদম ইম্পর্টেন্ট কোনো ব্যাপার যেটা আমার মাস লাগতেছে, ওদেরকে পাঠাই। কারণ বাইরের দেশের ওদের হচ্ছে অ্যাক্সেস থাকে, বিভিন্ন জার্নালে ফ্রি অ্যাক্সেস থাকে, ওরা নিতে পারে। আমাদের অনেক স্যারদের কাছেও ফ্রি অ্যাক্সেস আছে। তো ওগুলা দিয়ে অ্যাক্সেস করা যায় আর কি। আদারওয়াইজ আসলে খুব একটা ইফেক্টিভ কিছু নাই আপাতত আমাদের হাতে। আচ্ছা, এটা কি বুঝতেছো, এই দেখতেছো? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা সায়েন্টিফিক রিপোর্টস, নেচার। নেচার তোমরা নাম শুনছো হয়তো, নেচারের একটা ব্যাপার। আহ একজন তোমাদের মধ্যে একজন ইকোলজিক্যাল রিস্ক মডেল নিয়ে মনে হয় একটু ডাউট ছিল, ওকে ওকে বোঝানোর জন্য এটা আমি খুলছি।
আচ্ছা, আমি যদি টাইটেলটা পড়ি, প্রেডিক্টিং ক্লাইমেট ড্রিভেন হ্যাবিটেট ডাইনামিক্স অফ adjutants of implementing static conservation measures সাউথ এন্ড সাউথ এশিয়ান ল্যান্ডস্কেপ। কিছু বক, সহজ ভাষায় বললে কিছু বকের হ্যাবিটেট সুইটেবিলিটি মডেলিং করছে সাউথ ইস্ট এশিয়ান ল্যান্ডস্কেপে। ঠিক আছে, ক্লাইমেট ড্রিভেন মানে ক্লাইমেট ইনডিউসড, মানে ক্লাইমেট রিলেটেড ওদের যে শিফট, এই জিনিসগুলো দিয়ে ওরা মডেলিং করছে। আচ্ছা, আমরা যদি সরাসরি চলে যাই, এই যে দেখো এই একটা বক, এই বকেটটা করছে এই যে শুরুতে এই যে ডট ডট যেগুলো দেখতেছো নীল কালারের, এগুলো হচ্ছে ওদের অকারেন্স রেকর্ড, কোথায় কোথায় পাওয়া গেছে এই জিনিসগুলো ইয়া করছে। ওরা কিছু এক্সটেন্ট জিওলজিক্যাল পজিশন নিচ্ছে, যেখানে ওরা এই জিনিসগুলো দেখতে চাইবে যে এই জায়গাগুলোতে এদের হ্যাবিটেট সুইটেবিলিটি আছে কিনা, পসিবিলিটি আছে কিনা। আসলে জিআইএস ইজ অল অ্যাবাউট ইমপ্লিকেশন, তুমি কিভাবে ইউজ করতেছো সেটার উপর ডিপেন্ড করে। ধরো তুমি একটা গাছের ইকোলজিক্যাল নিশ মডেলিং করছো এই জন্যই যে তুমি এটার কনজারভেশন প্রজেক্ট চালাবা, অনেক অনেক জায়গায় কনজার্ভ করার জন্য এটাকে প্ল্যান্টেশন করবা, তাহলে সবচেয়ে বেটার হচ্ছে আগে সুইটেবিলিটি মডেলিং করে ফেলা। তাহলে আমি বুঝতে পারবো যে এটা এই গাছটা কোথায় কোথায় লাগানো যাইতে পারে। হ্যাঁ, কারণ আমি কোটি কোটি টাকার একটা প্রজেক্ট নিব, এটা তো আর যে সেই ইয়া না, আমাকে অনেক বেশি ফিজিবল স্টাডি করতে হবে। এটা আরেকটা জায়গায় হইতে পারে, ধরো চিটাগং হিল ট্র্যাক্স এর পার্বত্য একটা জায়গায় একটা মেচো বাঘ পাওয়া গেছে, মেচো বাঘের ফ্যামিলি পাওয়া গেছে, এখানে হয়তো ওরা 15 থেকে 20টা মেচো বাঘ আছে, যেটা রেকর্ড আমরা নিছি। এখন আমরা জানতে চাচ্ছি যে এই জায়গায় কি বাংলাদেশ এরকম সিমিলার এনভায়রনমেন্ট আর কোথায় আছে। হ্যাঁ, তখন আমরা ওদের রেকর্ড দিয়ে পুরা বাংলাদেশের এনভায়রনমেন্টাল আদার্স ফেনোমেনা গুলা দিয়ে ওদের রেকর্ড দিয়ে ট্রেন করবো। হয়তো আমরা কিছু সুইটেবল রিজিয়ন পাবো, দেন ওইখানে আমরা কিছু কি ইনভেন্টরি চালাবো, যে হ্যাঁ ওখানে চালাই দেখবো যে আসলে ওই মাসে আর ওখানে পাওয়া যায় কিনা। এই ধরনের কিছু ইমপ্লিমেন্টেশন আছে আর কি। এগুলো একটু সাইন্টিফিক্যালি, এগুলো একটু চিন্তা করতে হয় আর কি, তুমি একটু ক্রিয়েটিভ চিন্তা করে এগুলো বের করতে হয় যে অবজেক্টিভটা কি, কি কি কাজে ইউজ হইতে পারে এই জিনিসগুলা। আচ্ছা, এই যে এই জায়গাগুলো হচ্ছে ওরা রেকর্ড গুলা পাইছে। এরপর দুই ধরনের আহ বগ আর কি। আরেকটা হচ্ছে এটার হচ্ছে এই যে জায়গাগুলো থেকে পাইছে অনেকগুলা জায়গা। এরপর ওরা যেটা করছে, আহ এই যে রক প্লটের অগ ভ্যালু, ওরা অনেকগুলা মডেল রান করছে, দুইটা স্পিসিস তো, তো ক্রস ভ্যালিডেশনের জন্য ওরা মাল্টিপল মডেল রান করছে। ওরা বেসিক্যালি একটা অ্যাসেম্বল মডেল ইউজ করছে। অ্যাসেম্বল মডেল হচ্ছে যখন তুমি মাল্টিপল মডেল দিয়ে একটা মডেল রান করবা। সেটা কিরকম, ধরো তুমি র্যান্ডম ফরেস্ট, ম্যাক্সেন্ট, তারপরে সবগুলা মডেল বলি অ্যাসেম্বল মডেল। তো এই যে রক দেখবা, এখানে রক দিয়ে প্রথমে অ্যাকুরেসি প্রুভ করছে যে ওদের মডেলের অ্যাকুরেসি খুব ভালো। এরপর হচ্ছে তোমার এই দেখো এই তোমরা কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া, চলো। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে ফ্যাক্টর এই যে অ্যাসপেক্ট, আমাদেরকে যে বলছিলাম বায়োক্লাইমেটিক ভ্যারিয়েবল, 19টা বায়োক্লাইমেটিক ভ্যারিয়েবল আছে আইপিসিসি। এই যে এগুলা হচ্ছে ওগুলা বায়ো 12, বায়ো 14, বায়ো 15, 3, 9, ওরা সবগুলো নিচ্ছে ওখান থেকে, ওই যে মাল্টিপ্লাই করে যেগুলা দরকার ওগুলা দিয়ে মডেলটা কি করছে, রান করছে এই এই ফ্যাক্টর গুলো দিয়ে। এই এই যে ওরা সুইটেবিলিটি পাইছে, কোথায় কোথায় মোর সুইটেবল রিজিয়ন আছে এটা আইসিএন থেকে একটা বড় প্রজেক্টের ব্যাপার এটা। ওদের অনেক, ধরো 30-30 কোটি টাকার একটা প্রজেক্ট। আহ এই জায়গাগুলোতে ওরা হচ্ছে হাইলি সুইটেবল রিজিয়ন পাইছে। আর এই যেখানে যেরকম পাইছে আর কি, যে লো টু হাই ভ্যালু আছে, 5, 4, 3, 2, 1, 0, ভেরি হাই আর একটু কম, তার চাইতে কম, জিরোতে হচ্ছে একদম এগুলোতে হচ্ছে কোনো সুইটেবিলিটি নাই। বা এদের এখানে থাকার অকারেন্স রেকর্ডটা থাকার লো, দুইটা স্পিসিস এর সেম। তারপর এখানে হচ্ছে ওরা ফিউচার প্রজেকশন করছে, তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা ফিউচার প্রজেকশন করতে পারি। এখানে 2061 থেকে 2080 মানে 70 সালের সময় কি হইতে পারে মাঝামাঝি, ওই সময়কার একটা প্রজেকশন করছে। ওরা দেখছে যে এখানে ডিক্লাইন হইছে, ওদের সুইটেবিলিটি
99% কমে গেছে। মানে কারেন্ট স্টেটে যেরকম আছে এটা থেকে 70 সালের বরাবর ওদের 99% হ্যাবিটেট সুইটেবিলিটি ডিক্লাইন করতেছে। এই সেটা 94%, 94% ডিক্লাইন করছে একটা স্পিসের ক্ষেত্রে। আরেকটা স্পিসের কি পরিমাণ ডিক্লাইন করতেছে সেটা দেখাচ্ছে। কারেন্ট, এটা হচ্ছে কারেন্ট সিনারিওর পার্সপেক্টিভে ওরা কি করছে, কম্পেয়ার করছে। এখন এই অবস্থা 50 সালে কি হইতে পারে, 70 সালে কি হইতে পারে, এটার উপর ডিপেন্ড করে এই ধরনের প্রজেকশন গুলো ওরা দেখাচ্ছে। এটা কেন করছে, এটা হচ্ছে, এটা অনেকগুলো কারণ হতে পারে। ওরা হচ্ছে ওদের কাজের নভেলটি দেখাচ্ছে, ওদের কাজের ওরা যে কাজটা করছে সেটা আসলে কতটা ইম্পর্টেন্ট সেটা দেখাচ্ছে। কারণ এই ধরনের প্রজেক্ট গুলোতে তো কোটি কোটি টাকার ফান্ডের দরকার পড়ে। তুমি যদি নভেলটি না দেখাইতে পারো তখন হচ্ছে তোমাকে তো ফান্ড দিবে না কেউ। তো ওরা দেখাইতে যাচ্ছে যে এই স্পিসিসটা অনেক বেশি থ্রেটেন্ড ইয়ার ভিতর আছে, এটার কনজারভেশন দরকার। আহ, এই আর কি। দুইটা স্পিসিসের ক্ষেত্রেই সেম লস এন্ড গেইন দেখাচ্ছে, আরেকটার ক্ষেত্রেও 20%, 23% করে ডিক্লাইন হয়েছে 50 এবং 70 সাল রেসপেক্টিভলি। হ্যাঁ, এই ছিল আর কি মোটামুটি। আর পর এখানে যদি তোমাদেরকে দেখাই ওদের মেথডটা, এই যে বায়োক্লাইমেটিক ভ্যারিয়েবল গুলো ওরা নিচ্ছে, এনভায়রনমেন্টাল লেভেলস এবং অকারেন্স পয়েন্ট নিচ্ছে, এরপর ওরা অ্যাসেম্বল মডেলিং এ বিভিন্ন মডেলের ভিতর রান করে ওদের প্রবাবিলিটি গুলো আছে। এই হচ্ছে, ছিল আজকের মতো এদুর। মাঝার, জি ভাই। কি অবস্থা বলো? বা অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু শিখতে হবে। শিখতে হবে। এ পর্যন্ত কারণ হচ্ছে যে কোনো যে কোনো subject, এটা বুঝতেছি না বা আদার্স আজকে যা পড়াইছি তা ইনক্লুডিং এর বাইরেও যে কোনো কিছু আগের ক্লাসগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। জিআইএস এর, মডেলিং এর, স্ট্যাটিস্টিক্স এর, পেপার পাবলিকেশন, রিসার্চ পেপার রাইটিং, প্রজেক্ট পেপার, যে কোনো কিছু নিয়ে। ভাইয়া একদম অফ টপিক, লাইক ক্যারিয়ার নিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা ভাইয়া, রাইট নাও হচ্ছে যে আমি হাই লেভেল কনফিউজড হোয়াট টু ডু নেক্সট আফটার গ্রাজুয়েশন। তো কেউ যদি হচ্ছে বাংলাদেশেই থাকতে চায়, বিসিএস না দিতে চায়, তো এনভায়রনমেন্ট সায়েন্সের সেক্টর গুলো তাহলে কি হবে? এনভায়রনমেন্টাল সায়েন্স, আচ্ছা। যদিও আমি না, কিন্তু আমার আসলে মনে হয় যে ফরেস্ট্রির চাইতে এনভায়রনমেন্টাল সায়েন্সের ফিউচার অনেক বেশি সিকিউর। আরেকটা জিনিস হচ্ছে এক্সপ্লোর করা। ঠিক আছে, এখন তোমরা যে স্টেজে আছো আমার কাছে মনে হয় যে তোমাদের উচিত অনেক বেশি এক্সপ্লোর করা। আর তুমি যদি বিসিএস দিতে না চাও বা অন্য কিছু করতে না চাও, সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের স্টেজ হওয়া উচিত যে এখন থেকে একটু এক্সপ্লোর করা যে কোন কোন বিষয় করা যাইতে পারে। আর এই যে ফিল্ডটাতে বলতেছো এটা তো রিসার্চ ফিল্ড। এখানে আসলে আমি শুরু থেকে বলবো যে তোমাদের যদি পেশেন্ট না থাকে তাহলে এই ফিল্ডে আসার দরকার নাই। কারণ এখানে স্ট্রাগল অনেক বেশি, বুঝছো। আর এখনো এখন সময় আছে তোমাদের হাতে আসলে চিন্তা করলে। তোমরা হচ্ছে একটু এক্সপ্লোর করো কোন কোন জায়গায় যেতে পারো, একটা পেশেন্ট খুঁজো। আর যদি বিসিএসসি না হয় তাহলে ট্রু টু বি সেড আসলে আমাদের তো মানে জব ফিল্ড অনেক ন্যারো। তো সেক্ষেত্রে মানে বাইরে যাওয়া ছাড়া আমার কাছে মনে হয় যে আর কোনো মানে তো গতি আমি আমি দেখি না। মানে তুমি যদি স্টেবল কোনো একটা সলিউশন দেখো, প্রাইভেট সেক্টর বা এগুলোতে আছে কিন্তু আসলে স্ট্যাবিলিটি নাই, যেটা সত্যি কথা। তো জব সেক্টরে এনভায়রনমেন্টাল সায়েন্সের তো আরো একটু অবস্থা খারাপ। জ্বলতে ওরা সবাই বলে যে ওদের বিসিএস নাই, বিসিএস নাই। এটা ছাড়াও মানে ওভারঅল চিন্তা ভাবনা করলে আসলে ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলো হচ্ছে তোমার এই এমন সাবজেক্ট যে যখন তোমার পেটে অনেক ভাত আছে, তোমার এখন আরামায়েশ করার সময়, তখন হচ্ছে পড়ার সময়। কিন্তু আমাদের দেশে তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। সরকার এগুলোতে তো অত বেশি টাকাও ঢালে না, এগুলো নিয়ে অত বেশি সিরিয়াসও না এই সেক্টর গুলো নিয়ে। আমাকে তো আগে খাই বাঁচতে হবে, সুন্দরবনে বাঘ বাছাই আমি কি করব? ঠিক আছে না, বিষয়টা হচ্ছে এরকম। আম, আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি একটু এক্সপ্লোর করো, একটু ঘাটাঘাটি করো, একটু চিন্তা ভাবনা করো কিছু সময় ধরে। হ্যাঁ, এরপর নিজের একটা পেশেন্ট দেখে যদি ডিসাইড করো যে না আমি দেশেই থাকবো, তাইলে গো ফর বিসিএস আর এনি পাবলিক জব। আর যদি বলো যে না আমার আসলে ওইদিকে ভালো লাগে না, তাইলে আমি বলবো যে তুমি সবচেয়ে ভালো হয় শুরু থেকেই এই বাইরে যাওয়ার জন্য বা এই ফিল্ডে কিছু একটা
একটা প্রোফাইল রেডি করতে পারলে বাইরে যাওয়াটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় আর কি। তুমি যদি তোমার একটু যদি পাবলিকেশন থাকে, কিছু কাজের এক্সপিরিয়েন্স থাকে, কারণ বাইরে এই জিনিসগুলা ওরা অনেক ভ্যালু দেয় আর কি, জিনিসগুলো দেখে। তাহলে তুমি ওদিকে একটু সময় দাও। এই দুইটাই ওয়ে মোটা দাগে আসলে। আর স্কিল থাকলে কিছু না কিছু হয়ে যায়, সেটার উপর তোমাকে ফোকাস করতে হবে আর কি। আগে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি থাকবা না চলে যাবা। আর এখানে থাকলে তুমি আরো এনভায়রনমেন্টাল সায়েন্স বলতেছো, ঠিক আছে, তুমিও জানো জব ফিল্ড গুলো আসলেই ন্যারো। ওই হিসাবে একটু ডিসাইড করবো আর কি। এই ভাইয়া বুঝছেন, গরিব দেশ। বিজ্ঞানী মাঝার। ভাই আছি। হ্যাঁ বলো, আর কারো কিছু কোশ্চেন আছে? ভাই মানুষই তো অল্প। হ্যাঁ তোমার আছে কিনা বলো, তোমার তো শেষ হয় না। না তোমার ফ্রেন্ড আপনার- কই, অঙ্কন কই? আবার বলবো প্রশ্ন পরে। রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলাউদ্দিন চৌধুরী। আমি